আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম শেখ মোহাম্মদ ভাই, কি অবস্থা?
সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। কি খবর, কেমন আছেন সবাই? কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সাইটে গিয়ে আপনাদের লগ ইন হতে সালাম প্রবলেম। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, প্রবলেম হয়েছে। লগ ইন তো ওইখান থেকে হওয়া গেছে না। আচ্ছা, ইন্টারনেট আপনারা যারা জয়েন হয়েছেন, ইন্টারনেটের কি কোনো ইস্যুজ আছে? নেট ইস্যু আছে কিনা কারোর? জয়েন না, হতে আমার এখান থেকে তেমন নাই। জয়েন হতে একটু লেটে হচ্ছে এটা। তাছাড়া কোনো ইস্যু তো দেখছি না। তো আমাকে কয়েকজন জানাচ্ছিল যে ইন্টারনেট ইস্যু, সো ক্লাসটা কি আমরা চেঞ্জ করতে পারি কিনা। তো আপনাদের যেহেতু প্রবলেম হয়নি এবং অনেকে দেখা যাচ্ছে যে মেসেঞ্জারে অ্যাক্টিভ না আর কি, মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাক্টিভ না। দেখেন, একটা মেসেজ সেন্ড করলে আহ, যে যারা ওয়েবসাইট থেকে লগ ইন হওয়ার চেষ্টা করে তারা কিন্তু মেসেঞ্জার গ্রুপে মেসেজটা চেক করলে কিন্তু লিঙ্কটা পেয়ে যায়। আর ইন্টারনেট ইস্যুর জন্য জানাচ্ছিল কয়েকজন, তো আপনাদের বলছেন তেমন প্রবলেম হচ্ছে না নেট ইস্যু। তো এক্ষেত্রে ক্লাস ভিডিও দেখে নিতে হবে যারা অ্যাবসেন্ট থাকবেন, বা কারণ আমি ডেট যদি পিছাই বা চেঞ্জ করি দেখা যাবে যে নেক্সট হচ্ছে আপনাদের ক্লাস হচ্ছে যেই বারে, লাইক হচ্ছে আপনাদের বুধবারে। তো বুধবারে নিতে পারবো না, যদি আমি ক্লাসটা পিছাই আমি 23 তারিখ মানে আগামীকালকে নিতে পারবো। দেন আবার রেগুলারলি আপনাদের বুধবারে যে ক্লাসটা স্কেজুল ওয়াইজ থাকে সেটা থাকবে। তো ম্যাম, ক্লাস নিয়ে নেন, যেহেতু ভিডিও পরে দেখা যায় ও যারা মিস করছে, এমনিতে তো আমাদের উপস্থিতি একবারই কম থাকে। তারপরও সো থার্টি তারা তো থার্টি প্লাস থাকে, হ্যাঁ, তারপর কিন্তু 30+ থাকে ম্যাম আপনাদের। আমার হচ্ছে যে কোয়েশ্চেন পেপার নিয়ে কিছু কোয়েশ্চেন ছিল। সেটা তো নিবো, কিন্তু আমি ক্লাস নিয়ে চিন্তা করতেছি যে ক্লাস কি আজকে আমরা কন্টিনিউ করবো কিনা। তো যদি আপনাদের প্রবলেম না থাকে বা না হয়, বা আগামীকালকে করবে, তো আবার অনেকের প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে তো চেঞ্জ করবো না অবশ্যই। না ম্যাম, ক্লাস কন্টিনিউ করাই ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের কোশ্চেন গুলো নিয়ে শুরু করি। এটা পার্টিসিপেন্ট যদি কম থাকে সেক্ষেত্রে না করাটাই মনে বেটার হবে। সেক্ষেত্রে শেফ আপনাদের মোহাম্মদ ভাই, সেখানে আজকে তো আজকের ক্লাসটা আগামীকালকে কিন্তু করতে হবে, আমি কিন্তু নেক্সট বুধবারে নিব না আজকের ক্লাস। ঠিক আছে, আপনাদের স্কেজুল হয় যদি আজকের ক্লাসটা আমি ক্যান্সেল করি তাহলে কিন্তু আগামীকালকে, সো আগামীকালকে আবার অ্যাভেলেবেল কিনা আপনারা, এটা একটা বিষয় আছে। ঠিক আছে। না, সেটাও ঠিক আছে ম্যাডাম। তার মানে হচ্ছে লিঙ্কে যেমন আমি অনেকক্ষণ ট্রাই করার পরে আপনি লিঙ্ক দিয়েছেন, সবাই তো আসলে অ্যাক্টিভ না মেসেঞ্জার, এই জন্য সমস্যা, না হলে সবাই জয়েন করতে পারতো ইজিলি। এটা তো আসলে যারা অ্যাক্টিভ না তাদের প্রবলেম। এখন দেখা গেছে যে ভাই, সবার তো আপনি একসাথে মানে মিলানো সম্ভব না। শিডিউল ওয়াইজ ক্লাস চলতে থাকে, এমনিতে তো আমরা অনেকগুলি বন্ধ পাওয়ার পরে পিছিয়ে গেছি। সেটাই না, এই জন্য পিছানো যাবে না, জন্যই তো বললাম যে আমাদের যদি, আমাদের পেছানোর তো কোনো ওয়ে নাই, মানে একটা ক্লাসও পেছানোর আর কোনো ওয়ে নাই। এই কারণে আজকে ক্লাসটা হয় আগামীকালকে নিব, না হয় আজকে নিতে হবে। কারণ যদি আজকে টাইম বুধবারে নেই সেক্ষেত্রে একটা আবার আপনাদের আহ মানে একটা আরো এক্সট্রা বেশি চলে যাচ্ছে ডেটে, ক্লাসের দিক দিয়ে কাউন্ট করতে গেলে, সেটা করা। ম্যাম এখন তো ক্লিয়ার শোনা যাচ্ছে ম্যাম, ক্লাস কন্টিনিউ করাটাই বেটার হবে মনে হচ্ছে। ঠিক আছে, আবার জয়েনও হয়ে গেছে অনেকে দেখা যায়। ঠিক আছে, জয়েন হয়ে যাবে আশা করি। আমাদের তো দেখা যায় যে 10-15 পর্যন্ত জয়েন হতে থাকে, অনেকে জয়েন হয়েও গেছে দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন পেপার নিয়ে এখনো কোশ্চেন কেন, কার কোশ্চেন আছে বলেন? কোশ্চেন পেপার নিয়ে। ম্যাম আমি বলতেছিলাম, হ্যাঁ, ম্যাম ওই যে ফেসবুকে পোস্ট নিয়ে তিনটা আপনি দিয়েছিলেন, কোয়েশ্চেন দিয়েছিলেন। তো এখানে 2 নাম্বার বিটা যেটা, ওইটা কি ইনফোগ্রাফিকের মতোই করব, না হচ্ছে যেটা নাম্বার যেভাবে করেছি ওইগুলো ওরকম করে করব?
দুই নাম্বারে তো মেনশন করা নাই যে ইনফোগ্রাফিক করবেন কিনা, তাই তো? মেনশন করা আছে 3 নাম্বারটাতে মেবি, নাকি? জি 3 জি। নাম্বারটা কি অ্যাকাউন্টিং কোচের যে পোস্টটা, ওইটা? 2 নাম্বারটা হচ্ছে সার্ভিস প্রোভাইড, আর তাহলে 3 নাম্বার সার্ভিস প্রোভাইডিং রিলেটেড পোস্ট যেমন হয় তেমন হবে। আপনার হচ্ছে সার্ভিস প্রোভাইডিং রিলেটেড কন্টেন্ট গুলো যেমন হয় তেমন হবে। আর ম্যাম হচ্ছে ইনফোগ্রাফিক্স এর ডেসক্রিপশনে কি কিছু দেবো হচ্ছে পোস্ট করার সময়, মানে ওই ওয়েবসাইটের কি ইউআরএল এইসব কি পোস্টের ক্যাপশন, একটা ইনফোগ্রাফিক পোস্টের ক্যাপশন যা হয় তাই দিবেন। স্পেসিফিকলি কি কি দিবেন সেটা তো এখন বলবো না, এটা তো আপনাদের এক্সাম, তাহলে আর এক্সাম কেন? এটা তো ওকে আপনাদের অ্যাসাইনমেন্ট না যে অ্যাসাইনমেন্ট দিয়েছি এটা সম্পর্কে আমার কাছে জানতে চাবেন এত ডিটেইলি। তারপরে অনেক ইনফো দিয়েছি আপনাদেরকে, এর থেকে ডিটেইল দেওয়া পসিবল না। বুঝছেন? একটা পোস্টের ডিজাইনে করে সার্ভিস বেসড এর ক্যাপশন কেমন হওয়া উচিত, ইনফোগ্রাফিক এর ক্যাপশন কেমন হওয়া উচিত, সেটা আপনি অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনি জানবেন, সেভাবেই দিবেন। ঠিক আছে? ওকে ম্যাম। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? লাস্ট ক্লাস থেকে কারো কোনো কোশ্চেন নাই, তাই তো? ওকে, সো আজকে আমরা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর পার্টটা দেখতে চাচ্ছিলাম। গুগল ওয়েব অ্যানালাইটিক্স। ওকে, ওকে, সো গুগল অ্যানালাইটিক্সটা হচ্ছে কিন্তু আমাদের সার্চ কনসোল সেট আপ করেছিলাম, মনে আছে? জি ম্যাম। আমাদের ওয়েবসাইটের জন্য আমরা সার্চ কনসোল সেট আপ করেছিলাম। কি কিসের জন্য? যে আমাদের পেজগুলোর স্ট্যাটাস দেখার জন্য, প্লাস আমার অডিয়েন্সের আরো মানে ইনফরমেশন, বা ওয়েবসাইটের যে পেজগুলো আছে আমার পেজের অল ইনফো পেজের সেকশনে গেলে আমরা সার্চ কনসোল থেকে আমরা ডেটাগুলো পাই যে আমার কোন পেজ, কতগুলো পেজ ইন্ডেক্সড হয়েছে, কোন পেজগুলো ইন্ডেক্স হয়নি, এবং ইন্ডেক্স না হওয়ার কারণে কোন কোন পেজগুলো কোন কোন কারণে ইন্ডেক্স হয়নি, কোন পেজগুলো রিডিরেক্ট হয়ে গেছে। তাহলে আমার টোটাল ওয়েবসাইটের একটা অ্যানালাইটিক রিপোর্ট পাই হচ্ছে আমরা সার্চ কনসোলে, তাই না? তো আমাদের ওভারঅল মানে অল পেজেস এর মানে একটা ওয়েবসাইটগত তথ্য প্রোভাইড করছে হচ্ছে সার্চ কনসোলটা। এন্ড গুগলের যে অ্যানালাইটিক্সটা, এটা আপনার ওয়েবসাইটেরই তথ্য প্রোভাইড করবে, বাট সেটা হচ্ছে আপনার অডিয়েন্সের তথ্যগুলি। আপনার ওয়েবসাইটে যে ভিজিটরস গুলো আসছে সেই ভিজিটরসটা কোন ডিভাইস থেকে আসছে, কোন কান্ট্রি থেকে আসছে, মেন আর ওমেন, তাদের জেন্ডার কি, তাদের এজ কত, তারপরে তারা মোবাইল ডিভাইস থেকে হলে অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজার কয়জন, বা কারা অ্যান্ড্রয়েড, কোন এজ রেঞ্জের অডিয়েন্সটা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজার, তারপরে কোন এজের অডিয়েন্সটা হচ্ছে আইওএস ডিভাইস ইউজার। হ্যাঁ, আপনি ইন ডেপথ অ্যানালাইসিস পাবেন, এবং ওইটা ওখানে অনেক অ্যাডভান্স থিং আছে। গুগল অ্যানালাইটিক্স পেজে অনেক অ্যাডভান্স থিং আছে। তো এই অ্যাডভান্স ডেটা গুলো আমরা তখনই আহ, দেখতে পাবো বা অ্যানালাইসিস করতে পারবো যখন আমার ওয়েবসাইটে ভিজিটর থাকবে। যে আমি অর্গানিক ওয়েতে আমার ওয়েবসাইটে ভিজিটর আসছে, আর পেইড ওয়েতে, যদি আপনার পেইড ওয়েতে ভিজিটর আসে, পেইড ভিজিটরদের ডেটার বা ইনসাইট বা ডিটেল ইনফো পাবেন। এবং এখানে এত এত সেকশনস আছে যে আসলে ফ্রিতে এত এত ডেটা গুগল প্রোভাইড করছে, যে এটা দেখা গেল যে এই রিপোর্ট গুলো যদি আপনি বিভিন্ন টুলস এর মাধ্যমে কালেক্ট করতে যেতাম আমরা, যেমন হচ্ছে আমরা উবার সাজেস্ট, সেমরাশ, এহস্ট্রেপ, এগুলো দিয়ে আমরা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করছি, তাই না? এসইও ইস্যু কি আছে, অন পেজ এসইও ইস্যু কি, টেকনিক্যাল এসইও কি ইস্যু আছে, এগুলো আমরা দেখছি, তাই না? তো এগুলো যখন আমরা চেক করছি আমাদের ওই টুলগুলোর মাধ্যমে, তখন কিন্তু আমাদেরকে পে করতে হচ্ছে, তাই না? কারণ লিমিটেশনস আছে ফ্রি টুলে কিছু কিছু, প্রো টুলে সেই লিমিটেশনস গুলো আমরা ব্রেক করে আমরা অল ইনফো পেতে পারি। ওই ওয়েবসাইট বা ওই স্পেসিফিক তথ্যর সাথে কানেক্টেড তথ্যগুলো আমরা পেয়ে যেতে পারি। কিন্তু আপনার অপরদিকে এই গুগল অ্যানালাইটিক্স যেটা যেই টুলটা ওদের,
সেটা আপনাকে কোনো প্রকার পে করতে হচ্ছে না, টোটালি ফ্রি অফ কস্টিং। টোটালি ফ্রি অফ কস্টিং। এখন আমাদের সাইট গুলো তো নিউ, বা আমাদের সাইটে কন্টেন্ট নাই, আমাদের সাইটে আমরা কাজ করি না। সো আসলে আমরা কতটুকু যে কাজ বা ম্যাট্রিক্স দেখতে পাবো বা অ্যানালাইসিস করতে পারবো আই ডোন্ট নো। আমরা সেট আপ করে আগে, মানে সেট আপটা আগে করি, দেন ইন্টারফেসটা দেখলে আমরা আইডিয়া পাবো। এবং দেখেন এখানে যে অপশনস গুলো আছে, যে আপনাদের অ্যানালিটিক্স এর যে টপিক গুলো আছে, সবগুলোর জন্যই কিন্তু আমাদের দেখা যায় ট্রাফিক না থাকলে এখানে আপনার রিপোর্ট গুলো, বাট আমরা ওগুলা মোটামুটি একটা আইডিয়া করতে পারবো। আমাদের ড্যাশবোর্ডটা তো আছে, আমরা আইডিয়া করতে পারবো। দেন ওখানে যখন আমরা ইউজারের ডিটেল দেখবো, তখন ইউজারের ডিটেল এখানে ক্লিক করলে আরো ডিটেল শো করে। কিছু কিছু জিনিস আমাদের মিসিং থাকবে, যেহেতু আমাদের নতুন ওয়েবসাইট। এবং আম, এই কাজগুলো আসলে কি আপনি লাইক হচ্ছে আপনি একটা, যেমন আমরা গত ক্লাসে বা পার্টে আমরা রিমোট জবের কথা বলছিলাম। যখন আপনি একটা কোম্পানিতে, আপনি একটা রিমোট জবের জন্য আপনি লাইক একটা জব পেলেন, আপনি একটা এজেন্সিতে, তো দেখা গেল যে আপনাকে ওয়েবসাইটের টোটাল ম্যানেজমেন্টের দায়িত্ব আপনাকে দেওয়া হলো, একটা ওয়েবসাইটের টোটাল ম্যানেজমেন্টের দায়িত্ব। এবং এখানে আপনার ওয়েবসাইটের ম্যানেজমেন্টের মধ্যে আপনার অ্যানালাইটিক্স রিপোর্ট দেওয়াটা, তাদের যে রিপোর্ট আসলে প্রিভিয়াস মান্থের থেকে এই মান্থে আপনার ওয়েবসাইটের ইমপ্রুভমেন্ট কেমন হলো। ইমপ্রুভমেন্ট নাও হতে পারে, আপনার যদি কাজের পারফরমেন্স যদি আগের থেকে একটু লো হয়ে যায়, বা কোনো কিছু যদি মিসিং পড়ে যায়, হ্যাঁ, সো বা প্রিভিয়াস মান্থের থেকে যদি এই মাসে আপনাদের মার্কেটিং বা হচ্ছে স্ট্র্যাটেজি চেঞ্জ হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ডাউনও হতে পারে, রিপোর্টটা আমাদের ডাউনের দিকেও থাকতে পারে। কিন্তু আপনি যখন একটা ফিক্সড জবে যাবেন, লাইক আপনি একটা মার্কেটিং এজেন্সিতে, বাংলাদেশ বেসডই ধরেন আপনি একটা মার্কেটিং এজেন্সিতে আপনি কাজ করছেন, এবং ওয়েবসাইট ম্যানেজমেন্টের যদি কাজ দায়িত্বটা আপনার থাকে, বা একটা দুটো বা তিনটা ওয়েবসাইট ম্যানেজমেন্টের দায়িত্ব দিল, তখন এই ওয়েব অ্যানালিটিক্স এগুলো সেট আপ করা থাকবে, একবার করলেই হবে। এমন না যে আপনাকে বারবার সেট আপ করবেন, তা না। কিন্তু ওগুলো নিয়ে তখন আপনাকে সার্চ রিসার্চ করতে হবে, যে আপনার রাইট অডিয়েন্স আসছে কিনা, রাইট প্লেস থেকে আসছে কিনা, তারপরে কিভাবে আপনি কম্পেয়ার করবেন আপনার অডিয়েন্স গুলো। তো এই জিনিসগুলো তখন আমরা অনেক অ্যাডভান্সলি, তখন আমরা এগুলো, ওই কাজগুলো আমরা করতে পারি যদি আমাদের অ্যানালিটিক্স সেট আপ থাকে। বাট নিউ ওয়েবসাইটের ক্ষেত্রে এটা তেমন খুব একটা ভালো, মিনিমাম হচ্ছে 6 মান্থস প্লাস বা 1 ইয়ার এজের একটা ওয়েব, যেমন 6 মান্থস হলে দেখা যাচ্ছে যে আমরা অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে পারছি। দেন যখন আমার অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্রুভ পাবো, অবশ্যই আমার কিছু ভিজিটর থাকতে হয় ক্রাইটেরিয়ার মধ্যে, তাই না? যে আমাদের অ্যাডসেন্স এর অ্যাপ্রুভালের জন্য আমাদের কিছু কিন্তু ক্রাইটেরিয়া ছিল, যে কিছু ভিজিটর থাকতে হয়, এইটা একটা ক্রাইটেরিয়া ছিল, যে মিনিমাম নাম্বার অফ ভিজিটর্স যেন থাকে। 0 ভিজিটর্স থাকলে কিন্তু আপনি অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল পান না। সো 6 মান্থস পরে লাইক আমি অ্যাপ্রুভাল পেলাম, দেন হচ্ছে আরো 6 মান্থস এর মধ্যে কিন্তু আমার ভালো নাম্বার অফ ট্রাফিক আমার আসা যাওয়া করবে, আমার যদি মার্কেটিংটা চলমান থাকে। সেটা হতে পারে অফ পেজের মার্কেটিং, হতে পারে সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, এবং হচ্ছে আপনার গুগলের সার্চেও আপনি অন পেজের মার্কেটিংটা যদি করেন, বা অন পেজ এসইওটা করলে, সেক্ষেত্রে আপনার সার্চ ইঞ্জিনের পেইড বা অর্গানিক মার্কেটিংটা হচ্ছে, পেইডে না গেলাম, যদি আমরা অর্গানিকও করতে চাই, সার্চ ইঞ্জিনে অর্গানিক মার্কেটিং করতে পারছি। তো তখন দেখা যায় ওই যে ভিজিটরস গুলো আসছে, তখন আপনার সাইটের, এখন আমি অ্যাপ্রুভাল পেলাম এবং আমার ভিজিটরদের আসা যাওয়া শুরু হয়েছে, এখন আমি আমার সাইটের ডেটা বা আমার সাইটকে আরো ইমপ্রুভ করতে চাইলে, এখন আমার সাইট নিয়ে আমাকে অ্যানালিটিক্স রিপোর্ট দেখে বিভিন্ন ধরনের স্টেপের বা বিভিন্ন ধরনের নেক্সট স্টেপ বা স্ট্র্যাটেজি আমাকে সাজাতে হবে, ঠিক আছে? তো এর জন্য এখন দেখি আমার ওয়েবসাইটটাতে একটু লগ ইন হই। আচ্ছা, এটা আমি লগ ইনে আছি মনে হচ্ছে। আচ্ছা, আগে অ্যানালিটিক্স পেজটাতে যাই, গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক পেজে চলে যায়, এটা কি মেবি, যে পেজটা,
analytics.google.com হচ্ছে আমাদের ইউআরএল। ইউআরএলটা দিয়ে দিলাম। দেন এখান থেকে স্টার্ট মেজারিং, যে আপনাকে আপনার ওয়েবসাইটকে আপনি মেজার করতে পারবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেম বলতে আমাদের এই যে অ্যানালাইটিক যে মানে আমরা যেই প্রোফাইলটা এখন সাইন আপ হব বা ক্রিয়েট করব, সেটার নেম, সেটা আপনি আপনার ওয়েবসাইটের নামে রাখাটা বেটার। ওয়েবসাইটের নামে রাখতে পারেন, এটা কোথাও ভিজিবল হবে না, জাস্ট আপনার সামনে দেখা যাবে, ঠিক আছে। দ্যাটস ইট। ডাইনামিক মার্কেটিং, এটা মেবি ছিল ওয়েবসাইটের, যে কোনো না, আপনার নিজের নামে সেট করতে পারেন অ্যাকাউন্টের নেমটা, কোনো সমস্যা নেই। আহ, আচ্ছা, এটা এনাবল দিয়ে দেবেন। দেন নেক্সট পেজে যাব। আশা পরে বলতেছে প্রপার্টি নেম। প্রপার্টি নেমে আমি আমার হচ্ছে বিজনেস নেম এটা দিতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। দেন হচ্ছে রিপোর্টিং টাইম জোন। এখন দেখাচ্ছে যে লাইক সকাল 9 AM হচ্ছে আমার ভিজিটর ছিল দিনের অন্যান্য সময়ের তুলনায় বেশি। তো এই যে 9 AM, এটা কোন টাইম জোনটা কাউন্ট করবে, বা কোন দেশের 9 AM, বাংলাদেশি টাইম জোন আর কোন লস অ্যাঞ্জেলস টাইম, কোন টাইম জোন, আপনি এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি আপনার ক্লায়েন্টেরটা রাখতে পারেন। এন্ড এখানে হচ্ছে কারেন্সিটা ইউএস ডলারেই থাকুক। কারণ হচ্ছে গুগল অ্যাডস যখন আমরা রান করব, গুগল অ্যাডস এ কিন্তু আমাদের কারেন্সিটা ডলারে, ইউএস ডলারে রাখতে হবে। সো এখানে দেখা যায় যে কারেন্সিটা আমাদের যখন ওই ধরনের রিপোর্টিং গুলো আমরা অ্যানালাইসিস করব, পেইড অ্যাডভার্টাইজমেন্ট যেটা গুগলের, তখন এই ডলার ডলারটাই থাকতে হবে, কারণ আমরা কিন্তু ডলার দিয়েই আমরা ওইটা সেট আপ করবো, ঠিক আছে, মানে গুগল অ্যাডটা। দেন হচ্ছে আপনার বিজনেসের ডিটেলস দিতে হবে, যে আমাদের বিজনেসের সাইজ কেমন, স্মল, মিডিয়াম বা লার্জ, এটা তো জানবোই, আমাদের ক্লায়েন্টদের ডিটেল তো আমরা জানি। স্মল বিজনেস হলে স্মল দেবো, মিডিয়াম হলে মিডিয়াম দেবো, একটা কিছু দিব। এন্ড এখানে হচ্ছে বিজনেসের ক্যাটাগরি, যেটা হচ্ছে ক্যাটাগরিটা হচ্ছে অবশ্যই জানবো ওয়েবসাইটটা কোন রিলেটেড, যে ওয়েবসাইটের জন্য অ্যানালিটিক পেজটা আমরা খুলছি, বা এই অ্যানালিটিক পেজটা আমি যেই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করব, সেটার ক্যাটাগরি বা নিশ তো আপনি জানবেন অবশ্যই, তাই না। লাইক এখানে দেখানো আছে ট্রাভেল, স্পোর্টস, শপিং, সায়েন্স, তারপরে রিয়েল এস্টেট, পেটস, অ্যানিমাল, নিউজ, হ্যাঁ, বিভিন্ন ধরনের হেলথ, হোম, গার্ডেন, বিউটি, ফিটনেস, অনেক কিছুই আছে। লাইক হচ্ছে আমি আদার্স এ দেখি, আদার্স বিজনেস অ্যাক্টিভিটি, মানে লাইক আমরা সার্ভিস প্রোভাইড করি, সার্ভিসও তো মনে ছিল দেখছিলাম, তাহলে আদার্স দিয়ে দেবো যদি কোনোটার সাথে ম্যাচ না করে, ঠিক আছে। দেন নেক্সট ক্লিক করলাম। দেন বলছে যে চুজ ইউর বিজনেস অবজেক্টিভস, যে আমার বিজনেসের অবজেক্টিভটা কি, বা আমি কোন পারপাসে আমার বিজনেসটা আমি রান করছি, বা আমার একটা গোল তো আছে বিজনেসে অবশ্যই, তাই না। জেনারেট লিডস, লিডস তো আমরা জানি জানি না, যে আমার অডিয়েন্স বা আমার কাস্টমারদের ডেটা কালেক্ট করা। ড্রাইভ অনলাইন সেলস, যে আমি অনলাইনে সেল বাড়াতে চাই। তারপরে রেজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে আমার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বিল্ড করতে চাই, মানে আমি নতুন বিজনেস বা আমার একটা বিজনেস আমি 2 ইয়ার্স পর লঞ্চ করব, আমি জাস্ট খালি এখন বিফোর 2 ইয়ার্স আমি জাস্ট খালি অ্যাওয়ারনেস বিল্ড করতে চাচ্ছি এই বিজনেস সম্পর্কে। দেন আমাদের আসল মূল প্ল্যান বা আমাদের হচ্ছে মেইন সেলিং শুরু করব আমরা হচ্ছে আপনার 1 ইয়ার বা 2 ইয়ার্স লেটার। দেন হচ্ছে এখানে যদি ওরকম গোল থাকে, যা যা না অনলি ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বিল্ড করতে চাচ্ছি আমরা, নতুন বিজনেসের ক্ষেত্রে অ্যাওয়ারনেস বিল্ড বা এই ধরনের কোনো সার্ভিস হলে অ্যাওয়ারনেস এটা দিব। দেন হচ্ছে ইউজারের বিহেভিয়ার, যদি আপনি আম, আমরা অ্যানালাইসিস করতে যাই, অবশ্যই চাই আমাদের ইউজারদের বিহেভিয়ার তো আমাদের জানা উচিত, যে ওরা কোন কন্টেন্টটা পছন্দ করছে, কোন কন্টেন্টে বেশি সময় স্পেন্ড করছে। হ্যাঁ, তাহলে আমাদের ওই রিলেটেড কন্টেন্টের প্রতি বেশি ফোকাসড হইতে হবে, বা আমার কোন প্রোডাক্টের প্রতি, কোন প্রোডাক্টটাতে মানুষজন বেশি আসছে, এবং এই গুগল অ্যানালিসিসটা বেশি ভালো কাজে দেয় প্রোডাক্টের ক্ষেত্রে, যে আপনি রাইট প্রোডাক্টটাকে টার্গেট করতে পারবেন, বা রাইট মানে যে প্রোডাক্টটা ট্রেন্ডিং বা ডিমান্ডিং, সেটা হচ্ছে আপনি এখান থেকে বুঝতে পারবেন। তখন আমরা যখন আমাদের অডিয়েন্সের বিহেভিয়ারটা আমরা হচ্ছে এক্সামিন করব, তখন আমরা এটা বুঝতে পারবো যে আসলে কোন ধরনের প্রোডাক্ট ওরা বেশি অ্যাড টু কার্ট করছে,
বা কোন ধরনের প্রোডাক্টের পেজে বা ব্লগের পেজে কোনো ধরনের লিঙ্কই পড়ছে না, সরি ক্লিকই পড়ছে না ওই লিঙ্কে, তখন কিন্তু ওই তাদের বিহেভিয়ারটা অ্যানালাইসিস করলে আমাদের প্রোডাক্টের ট্রেন্ডিংও বুঝতে পারা যায়। গেট রিপোর্টস, হ্যাঁ ওখানে এটা রিপোর্টও চাই, তো এখানে আমরা মাল্টিপল অপশন আমরা সিলেক্ট করতে পারি, আমরা এই সকল তথ্যই আমরা চাইবো, ঠিক আছে। আচ্ছা 4টা দেওয়া যায় মেবি। আচ্ছা রিপোর্ট, বিহেভিয়ার, সেল, না কয়টা নিচ্ছে, ও নিচ্ছে না। আচ্ছা এখানে দেখি আচ্ছা মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ম্যাচ করবে, তার মানে মাল্টিপল দেওয়া যায় না, আগে 3টা নেওয়া যেত আর কি, 3টা নিলে এখানে আবার মেনশন করা ছিল যে আপনার যে মিনিমাম যেন আমি 3টা সিলেক্ট করি। অনেক আপডেট আসে অ্যানালিটিক্স পেজে, আজকে যেমন দেখছেন আপনি, এটা ড্যাশবোর্ডটা যেমন দেখবেন 1 ইয়ার বা 6 মান্থস পর ওকে, যেটা বলছিলাম যে এই অ্যানালিটিক্স পেজের যে ড্যাশবোর্ডটা দেখা যাবে যে 6 মান্থস পর যে ইন্টারফেসটা আবার চেঞ্জ আসছে, মানে এটা অনেক ঘন ঘন আপডেট আসে অ্যানালিটিক্স পেজ গুলোতে। দেন এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, দেন এখানে এটা অ্যাকসেপ্ট করতে হবে, এটা অ্যাকসেপ্ট করতে পারেন, দেন হচ্ছে আই অ্যাকসেপ্ট, তাদের টার্মস গুলো এন্ড কন্ডিশনস গুলো আমরা অ্যাকসেপ্ট করেছি। এখন হচ্ছে আমাদের এই যে এখন ওয়েব সেকশনে যেতে হবে, ওয়েব সেকশনে আসার পরে এখন এটা আমার ওয়েবসাইটের সাথে এটা ইন্টিগ্রেট করতে হবে বা কানেক্ট করতে হবে, তার জন্য ওয়েবসাইটের ইউআরএল টুকু কপি করলাম, ওয়েবসাইটের ইউআরএল। আচ্ছা এটা প্রোটোকলটা দেওয়া যাবে না, প্রোটোকলটা সামনে নিয়ে নিয়েছি, আমি জাস্ট খালি নাম থেকে এক্সটেনশন পর্যন্ত দিচ্ছি। স্ট্রিম নেম আপনার ওয়েবসাইটের নামটা আপনি দিতে পারেন। আচ্ছা এটা জাস্ট একটা কিছু দিই, যা দিয়েছিলাম নেমটা ডাইনামিক দিলাম, দেন হচ্ছে ক্রিয়েট স্ট্রিম, এখানে এখানে আমার ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করা ট্রাই করতেছে। এখন হচ্ছে এখান থেকে আমাদের আমরা গুগল সার্চ কনসোলে আমরা ট্যাগ সেট করেছিলাম, সেটা কি আপনাদের দিয়ে দেখিয়েছিলাম প্লাগইনের মাধ্যমে মেবি, তাই না? দেখি একটু প্লাগইনস গুলো, ইনস্টলস প্লাগইন এখানে আচ্ছা হ্যাঁ ডাব্লিউপি কোড। আচ্ছা তো এই কোডের মাধ্যমে কি করেছিলাম আমরা, এটার হেডার সেকশনে আমাদের গুগল সার্চ কনসোলের কোডটা সেট করেছিলাম ইন্টিগ্রেট করার জন্য ওয়েবসাইটের সাথে, তাই না? ঠিক তেমনি এখানেও একটা কোড দিবে তারা আমাদেরকে, সেই কোডটা হচ্ছে আমরা কি করব, এই পেজে নিয়ে আসলো কেন আমাকে আবার, আচ্ছা এখানে থাকবো। সো সেক্ষেত্রে হচ্ছে ওই কোডটা হচ্ছে আমাদের ঠিক এই হেডার সেকশনে পেস্ট করতে হবে। তো আপনারা আম, এই কোডটা আমরা অ্যানালিটিক্স এর কোডটা আমরা এই প্লাগইনের মাধ্যমে করতে পারেন, ওই হেডার সেকশনের নিচে এন্টার দিয়ে আবার ওইটা কোডটা দিয়ে অ্যাপ্লাই করে সেভ করতে পারেন, অথবা আরেকটা অপশন আছে অ্যাপিয়ারেন্স থেকে, দেখি এখানে থিম ফাইল এডিটর, হ্যাঁ অ্যাপিয়ারেন্স থেকে আমাদের থিম ফাইল এডিটরে যাব, যাওয়ার পরে এখানেও একটা হেডার সেকশন আছে, তো এখানে হচ্ছে এই যে হেডার ডট পিএইচপি তে চলে যাবেন, ওই মেথডটা তো আপনারা জানেনই। সো ওইটা আমি না দেখিয়ে আমি এই মেথডে দেখিয়ে দিই, বোথ মেথড জানা থাকলে আপনাদের লিখে দিতাম। মানে এখানকার কাজগুলো দেখা যায় যে আপনি মাল্টিপল মেথডে করা যায় অনেকগুলো কাজই। সো হেডার ডট পিএইচপি তে এখানে এসে আমাকে ফাইন্ড আউট করতে হবে আমার হেডার মেনুটা কোথায় আছে। হেডার মেনুটা যে কোনো কোড স্টার্ট হয় কি দিয়ে, এই যে এই সাইনটা দিয়ে, সেটা আমরা দেখেছিলাম কোথায়, আমরা যখন অফ পেজ এসইওটা করেছিলাম, সরি অফ পেজ, হ্যাঁ অফ পেজে যে অ্যাঙ্কর ট্যাগটা করেছিলাম সেটার আমার এ দিয়ে শুরু হয়েছিল এই সাইন দিয়ে, এন্ড ক্লোজ হয়েছিল স্ল্যাশ এ এই সাইনটা দিয়ে, তাই না? তাহলে আমার হেডার মেনুটা হচ্ছে এতটুকুর মধ্যে।
এতটুকুর মধ্যে এই যে স্টার্ট হেয়ার হেডার মেনু এন্ড এটা অফ হয়ে গেছে এখানে হেডার মেনুটা, ঠিক আছে। তো এই জায়গাটাতে হচ্ছে আমার ওই কোডটা পেস্ট করতে হবে। এখন এই কোডটা খুঁজতে হবে কোথায় আছে দেখি। কোডটা খুঁজে বের করতে হবে। কনফিগার ট্যাক্স সেটিংস এখানে যদি যাই, কনফিগার ট্যাক্স সেটিংস এ আসার পরে ওকে, ক্যান কনফিগার ট্যাক্স সেটিং থেকে আমরা চলে যাব হচ্ছে আমার নিজের একটু খুঁজতে হবে। এগুলো আমরা সেট আপ করি তো অনেকদিন পর পর, ওরকম একবার সেট আপ করলে দেখা যায় যে লং টাইম। কানেক্টেড সাইট ট্যাক্স এই যে এখানে মেবি। এখানেই থাকার কথা। আচ্ছা, আমাদের ফ্রি সাইটে আসার কথা, ট্যাগ শো করার কথা ফ্রি সাইটের জন্য, কারণ আমি করেছিলাম ফ্রি সাইটে। আমি ইউজুয়ালি অন্যান্য ব্যাচগুলোতে সাব ডোমেনে করি তো, সো এখানে একটু অন্যরকম আসছে না কেন জানি কোডটা। আচ্ছা 1 মিনিট, আমি আরেকটা একটা সাব ডোমেন থেকে আমি একটু ড্যাশবোর্ড দেখি ওপেন করতে পারি কিনা। সাব ডোমেন একটা ড্যাশবোর্ড ওপেন করতে পারলে দেখি।
সরি, আপনাদের ওয়েট করালাম। ওইটা তো ইন্টারফেসটা সেমই আসছে, সেটা আমাকে ব্যাক দিয়ে দিয়েছে। আমি আবার একটু কপি পেস্ট করি। আচ্ছা, এখানে যেটা, এই যে উম, এখান থেকে আমরা চলে যাবো, আমাদেরকে ডিরেক্ট এখানে নিয়ে আসছে না। এখান থেকে ভিউ ট্যাগ ইনস্ট্রাকশনস এ চলে যাব আমরা। এই তো এখানে, এই যে এটাই খুঁজতেছিলাম, এটা একটু ভিতরে নিয়ে আসছে, যেটা হচ্ছে আরেকটু ফন্টে থাকার কথা। Wait, এই কোডটা হচ্ছে আমরা হেডার সেকশনে পেস্ট করে দেব। এই কোডটা আমরা হেডার সেকশনে পেস্ট করব। আচ্ছা, এই যে এখান থেকে কপি করব কোডটা। এখন এটা আমাকে যেতে হবে ড্যাশবোর্ডের হেডারে আসার পর এখানে আপনাকে এন্টার দিতে হবে। এই যে এন্টার দিয়ে কার্সরটা নিচে আসলে দেন এটা ডিরেক্ট পেস্ট করে দিবেন। আপনার আগের কোডগুলো থাকবে, ওগুলো কিন্তু আমি রিমুভ করে পেস্ট করবো এরকম না, আগের কোডগুলো আগের মতনই থাকবে। দেন হচ্ছে আপডেট ফাইলটাকে আপডেট করে দেব। জানি না এটা ঝামেলা করে কিনা, ইন্টারফেসটা এরকমই আছে, সাবডোমেনে যা তাই, এখানে চেঞ্জ নাই কোনো। গুগল ট্যাগ ম্যানেজার এখানে ইউজ করতে করতে বলতেছে, ওরা রেকমেন্ড করতে বলতেছে। ট্যাগ ম্যানেজার ইউজের মাধ্যমে কিন্তু আমরা এই অ্যানালিটিক্স পেজটা ওটা কিন্তু আমরা সেট আপ বা ইন্টিগ্রেট করতে পারবো। সেটা আমরা পরের পার্ট গুলোতে দেখবো, এখন দেখবো না। ঠিক আছে, এটা গেট স্টার্টেড দিব না, এটা সেভ হয়েছে, আপডেট হয়েছে ফাইলটা। এখন এখানে দেখেন কোনো ডেটা পাচ্ছে না বলতেছে, 48 আওয়ার্স এর মধ্যে তারা কোনো ডেটা পায়নি। ঠিক আছে, দেন নেক্সটে যাব আমরা। দেন হচ্ছে কন্টিনিউ টু হোম। ঠিক আছে, যেটা কালেকশন পেন্ডিং, মানে ওরা হচ্ছে অলওয়েজ আপ টু ডেট থাকবে, এই কারণে পেন্ডিং দেখাচ্ছে। আহ আচ্ছা, এগুলো অ্যানাবল থাকবে। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের আপডেট জানাবে আপনাকে, তারপর এগুলো অ্যানাবল থাকুক। এটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্স পেজের ড্যাশবোর্ডটা। ঠিক আছে, বাট এখানে আমরা সবকিছু জিরো জিরো দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু এরকমই থাকবে, সেম অ্যাজ এটা, কিন্তু আমাদের এখানে জাস্ট খালি ইনফরমেশন গুলো থাকবে। যেমন এখানে ইউজারের সংখ্যা দেখাবে, টোটাল কতজন ইউজার আমাদের এখানে ভিজিট করেছে লাস্ট 7 ডেজ। বাট আমার হচ্ছে লাস্ট 7 ডেজের দেখতে যাচ্ছি না, আমি এখানে লাস্ট 30 ডেজেরটা দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে এখানে লাস্ট 30 ডেজের টোটাল ইউজার সংখ্যা দেখাবে। দেন হচ্ছে আপনার ইভেন্ট কাউন্ট, নিউজ ইউজার, কনভার্সনস, এগুলোর মাধ্যমে হচ্ছে আপনার বোঝায় যে কয়টা অ্যাকশন মেক হলো। ইভেন্ট কাউন্ট মানে আপনার একটা ইউজার, লাইক হচ্ছে একটা পেজে, মানে আমরা ইউজুয়ালি কি করি যে গার্ডেনিং বা হচ্ছে আপনি যে কোনো একটা ক্যাটাগরি লিখে সার্চ করলেন ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস, এখানে একটা কন্টেন্ট পড়তে পড়তে ওখানে যে লিঙ্কিং করা থাকে সেখান থেকে আপনি আরেকটা পেজে চলে গেলেন, আরেকটা পেজে গেলেন, বা আপনি দুইটা প্রোডাক্ট হচ্ছে আপনি অ্যাড টু কার্ট করলেন, একটা প্রোডাক্ট আপনি পারচেস করলেন, একটা প্রোডাক্টের আপনি যেই ওকে। সো এখানে ইভেন্টে হচ্ছে আপনার ক্লায়েন্টের কয়টা ইভেন্ট, লাইক আপনার ইউজার হয়েছে 5 জন, বাট এখানে ইভেন্ট মেকিং হতে পারে হচ্ছে 15টা। হ্যাঁ, তো তাদের অ্যাক্টিভিটি, তাদের হচ্ছে এক পেজ থেকে আরেক পেজে যে সেশন গুলো পার করছে, সকল কিছু ইভেন্টে কাউন্ট হবে। নতুন ইউজার কত আসছে, দেন হচ্ছে আপনার
এখানে যদি আপনার লাস্ট 30 days এর রেজাল্টটা দেখতে চান, সেক্ষেত্রে তার পূর্বে যে 30 days এর তুলনায় এই 30 days এর নতুন কয়জন ইউজার আসছে। হ্যাঁ, তো আগে লাইক 60টা ইউজার ছিল, এখন হচ্ছে 70 ইউজার হয়েছে, তাহলে 10টা নিউ ইউজার, তাহলে 10 দেখাবে এখানে। ঠিক আছে, এখানে হচ্ছে প্রিভিয়াস মান্থে যদি আপনার 50 ইউজার থাকতো, এই মাসে যদি আরো নতুন 10 ইউজার যোগ হয়, সেক্ষেত্রে আপনার ওই 50 ইউজারও আছে প্লাস আরো 10 নতুন ইউজার আসছে, তাহলে টোটাল এখানে 60 ইউজার দেখাবে। এবং এখানে হচ্ছে আপনাকে অ্যানালিটিক্স একটা চার্ট দেখাবে যে এটা আপের দিকে আছে, দেন মানে এবং গ্রিন মার্ক থাকবে, মানে এটা প্রিভিয়াস মান্থের দিকে থেকে কত পার্সেন্ট বেশি, সে পার্সেন্টেজটা সহ দেখাবে। আমি একটা স্ক্রিনশট নিয়ে দেখানোর চেষ্টা করতেছি, আমার ওপেন আছে অ্যানালিটিক্সটা। তো এটা দেখাবে, তারপরে আম, আচ্ছা এখন দেখে একটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করি। এক মিনিট। এই যে লাইক হচ্ছে আমি এই যে এটা দেখাতে যাচ্ছিলাম আপনাদেরকে, যে ইউজারের সংখ্যা, নতুন ইউজার মানে টোটাল ইউজার দেখাচ্ছে 192, আর নতুন ইউজার হচ্ছে 189। এটা লাস্ট হচ্ছে 30 days এর ডেটা দেখাচ্ছে। ঠিক আছে, লাস্ট 30 days এর ডেটা দেখাচ্ছে, এবং এটা প্রিভিয়াস মানে এই 30 days এর আর মানে লাস্ট 30 days এর প্রিভিয়াস 30 days এর তুলনায় 0.5% আপের দিকে আছে। হ্যাঁ, ইউজারটা দেখাচ্ছে না, ইউজারটা এরকম দেখাবে আপনাকে এরকম পার্সেন্টেজ আকারে। এন্ড হচ্ছে কনভার্সন 0 দেখাচ্ছে, এবং কনভার্সনস এর ক্ষেত্রে এরকম দেখাবে যে আগের থেকে ডাউনে আছে না আপে আছে। ইভেন্ট কাউন্ট দেখাচ্ছে, এটা ইভেন্ট কাউন্ট করেছে আগের থেকে 31% লেস দেখাচ্ছে। হ্যাঁ, এবং এখানে আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোর মতনই এখানে হচ্ছে আমাদের কোন ডেটের কোন টাইমে, হ্যাঁ এখানে আমাদের কার্সরটা নিলে কোন ডেটের কোন টাইমে কেমন এনগেজমেন্ট ছিল সেই ডেটাগুলো আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, ওকে। কিছু কিছু ক্লায়েন্টের প্রাইভেসি ইস্যু থাকে, তো এই জন্য দেখা যায় যে ডিরেক্ট দেখাতে পারি না। আমাদের ওখান থেকে দেখাতে পারতাম, কিন্তু ইন্টারফেসটা সেম, দেখলেন তো স্ক্রিনশটে দেখালাম আপনাদেরকে। দেন এখানে যখন আমি ভিউ একটু আরেকটু ফুল ডিটেইলি যখন রিপোর্ট গুলো দেখতে পাবেন, রিপোর্ট গুলো আপনাকে বুঝতে হবে যে আসলে কোনটার কি কাজ, কোনটা কি বোঝাচ্ছে, কোনটা আপনাকে আহ কোনটাতে কি বোঝাতে চাচ্ছে। দেখেন এখানে ডেটা নট অ্যাভেলেবেল, কোনোটাতেই কোনো ডেটা নেই। ঠিক আছে, সো এই জাস্ট খালি আমাদের রিপোর্ট গুলো যদি আমরা বুঝতে পারি, তখন আমরা এগুলো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বা হচ্ছে নেক্সট স্টেপ আমাদের কি করা উচিত, তখন আমরা এইগুলো দেখে আমরা একটা ডিসিশন মেক করতে পারবো। হ্যাঁ, এক মিনিট, আমি আরেকটা স্ক্রিনশট নিচ্ছি। আমাদের যে পেজটা আমি ওপেন করলাম ভিউ ফুল রিপোর্টে ক্লিক করে, সেখান থেকে আমি স্ক্রিনশট। জাস্ট আপনারা তো এখন এগুলো তো অ্যানালাইসিস করতে পারবেন না, জাস্ট জিনিসগুলো একটু মাথায় রাখবেন তাহলেই হবে, জিনিসগুলো জাস্ট একটু বুঝে রাখবেন তাহলেই হবে। তো যখন আমি একটু আরেকটু ফুল রিপোর্টে যখন ক্লিক করলাম, মানে আমি যে এটার যে নিচের এই সেকশনটার স্ক্রিনশটটা নিয়েছি, এখানে যেমন অনেক কিছু ওরা দেখাচ্ছে না,
এখানে আমাকে আরো তথ্য কিছু দেখাচ্ছে, তাই না? ওখানটাতে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আর এই সাইডটাতে আরো বেশি কিছু দেখাচ্ছে। তো এখানে যেটা দেখাচ্ছে যে আপনার কান্ট্রি ডিটেল দেখাচ্ছে যে কোন কান্ট্রির অডিয়েন্স বেশি, ইউএস, কানাডা। এন্ড আমি ভিউ অল কান্ট্রি দিলে এখানে আরো কান্ট্রি থেকে হয়তো বা কিছু অডিয়েন্স আছে, একজন দুজন থাকতে পারে, সেটা দেখাবে। তারপরে হচ্ছে আপনি এই স্পেসিফিক কান্ট্রির ওই অডিয়েন্সের আরো ডিটেল দেখতে পারবো, সেটা দেখবো হচ্ছে আমরা এই সেকশনে, এই যে সেগমেন্টেশন এই সেকশনে যে হচ্ছে আমরা ওই স্পেসিফিক কান্ট্রির অডিয়েন্সের আরো ইন ডেপথ ডিটেল দেখতে পারবো। এখানে আমাদের সেগমেন্টেশন ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তো আমরা ফ্রিতে এগুলো ক্রিয়েট করতে পারবো, ক্রিয়েট করে আমরা আরো ডিটেইলি দেখবো। ঠিক আছে, তারপর দেখেন এখানে ডেট ওয়াইজ, উইকলি ওয়াইজ, এখানে অল ইউজারদের এত মার্চের 10 থেকে 16 তারিখের মধ্যে হচ্ছে এই উইকের এনগেজমেন্ট, তারপর নেক্সট উইকের উইকলি বেস দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমাদের ডেটা গুলো দেখাবে। আপনার অর্গানিক সার্চ থেকে কতজন আসছে, এখানে মাউস পয়েন্টার গুলো নিলে এখানে আমাকে আরো ডেটা, অনেক অনেক ডেটা, অসংখ্য ডেটা শো করবে। ভিউ ইউজার অ্যাকুইজিশনে আমি ক্লিক করলে এই ইউজারদের আমি আরো ডিটেল, এখানে যে তথ্যগুলো ওরা ওভারভিউতে দেখাচ্ছে এগুলোর আমি আরো ফুল রেজাল্ট বা তথ্য আমি দেখতে পাবো এই ডিটেলে যদি আমি ওপেন করি। ঠিক আছে, দেন হচ্ছে আপনার লিঙ্কের থ্রুতে হচ্ছে আর ডিরেক্ট কতজন ডিরেক্ট গিয়েছে, দ্যাট মিনস তো অবশ্যই লিঙ্কের থ্রুতে গিয়েছে বোঝা যাচ্ছে, তাই না? যখন ডিরেক্ট দেওয়া থাকবে তার মানে এটা বোঝা যাচ্ছে যে একটা লিঙ্কের থ্রুতে হয়তো বা গিয়েছে, হয় সোশ্যাল মিডিয়াতে পোস্টে লিঙ্ক শেয়ার করা হয়েছে, ওখান থেকে ক্লিক করে গেছে। অর্গানিক সার্চ থেকে, অর্গানিক সোশ্যাল মিডিয়ার অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে কি পরিমাণ লিঙ্কের ক্লিক হয়েছে বা সেশন ক্রিয়েট হয়েছে। আবার এখানে অর্গানিক সার্চ, এটা হচ্ছে গুগলের সার্চটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, গুগলের সার্চের মধ্যে আপনার কি ব্লগে গিয়েছে কতজন, এই এই বিষয়গুলো দেখাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে ইউজারের অ্যাক্টিভিটি ওভার টাইম, এখানে আরো কিছু ডেটা দেখাচ্ছে 30 ডেজ এর মধ্যে। এখানে ইউজারদের ডিটেল দেখাচ্ছে, এখানেও ওই যে ভিউ আরেকটু ফুল রিপোর্ট দেখতে চাইলে আমরা এখানে আরেকটু ডিটেল পাবো। তারপর এখানে দেখেন দেখাচ্ছে কনভার্সনস বাই প্ল্যাটফর্ম। তখন এটা যখন আমরা ওপেন করব তখন আমাদের প্ল্যাটফর্ম ওয়াইজ কনভার্সন রেটটা বা কেমন ছিল পার্সেন্টেজটা আমাদের দেখাবে। হ্যাঁ, ইউজার, আপনাকে এখানে ইউজার দেখাবে, এই যে এখানে চার্ট থাকবে আপ অর ডাউন, ইউজার, নিউ ইউজার। ঠিক আছে, এখানে প্ল্যাটফর্ম থেকে আপনি প্ল্যাটফর্ম সিলেক্ট করে দিতে পারেন। লাইক হচ্ছে আমি আহ আহ, যে অ্যাপ ভার্সন, হ্যাঁ অ্যাপ থেকে অ্যাপ ভার্সন, লাইক হচ্ছে আপনার মোবাইল থেকে হতে পারে, তাই না? মোবাইল ক্রোম অ্যাপ থেকে বা ইয়া থেকে যেভাবে আসছে, এখানে নতুন ইউজার, টোটাল ইউজার, তারপরে এনগেজমেন্ট সেশন, মানে আহ, ওদের যে হচ্ছে আপনার যে এনগেজ হয়েছিল আপনার অডিয়েন্সরা, যেমন একটা ব্লগের আপনার একটা পেজ থেকে আপনার ব্যাকলিংকের মাধ্যমে অন্য পেজে যাওয়া, তারপরে কোনো কিছু ডাউনলোড করা সেখান থেকে, এই সেশন গুলো, এগুলো রেট, এই ডিটেল তথ্য এখানে হিউজ আকারে দেওয়া। হ্যাঁ, এই এত হিউজ আকারে আসলে যেটা অ্যানালাইসিস করতে গেলে যখন অনেক অনেক কন্টেন্ট থাকে ওয়েবসাইটের, তখন আসলে যে আসলে আপনার কি প্রয়োজন, যে আপনার অনলি ইম্পর্টেন্ট থিংটুকুকে আপনাকে পিক করার জন্য কিন্তু আমরা হচ্ছে কি করব, এই যে এখান থেকে আমরা সেগমেন্ট ক্রিয়েট করব। সেগমেন্ট ক্রিয়েট করলে কি হবে, যে আমার রাইট নাও যেটা প্রয়োজন, যে আমি অনলি হচ্ছে আমার একটা প্রোডাক্টের অডিয়েন্সের ডিটেলস চাচ্ছি, সেক্ষেত্রে আমি ওই সেগমেন্ট ক্রিয়েটের মাধ্যমে ওই একটা প্রোডাক্টের অডিয়েন্সের ডিটেল আমি নিতে পারবো। তারপরে দেখা যাচ্ছে যে আমার প্রোডাক্টটা আমি এখন একটু মার্কেটিং করব কান্ট্রি বেস। সো ওয়ার্ল্ড ওয়াইড আমার প্রোডাক্টটা সেল হয়, সো আমি কান্ট্রি বেস টার্গেট, মানে আমি টার্গেট করব, নেক্সট মার্কেটিং প্ল্যানটা করব কান্ট্রি বেস। সো আমি আমার মেইন ফোকাসিং কান্ট্রি রেখেছি ইউএসএ অ্যান্ড কানাডা, বা ইউএসএ অ্যান্ড ইউকে, এই দুটো কান্ট্রিকে আমি টার্গেট করছি। তখন ওই দুটো কান্ট্রির জন্য আমি কি করব, এখানে সেগমেন্ট ক্রিয়েট করব, যে মানে ওখানে একটা কম্পারিজনের মতন দেখাবে। যেমন এখানে ইউজার দেখাচ্ছে ইউএস, এটা দেখাবো, এটা আমি ক্রিয়েট করে দেখাবো, এটার আমি ইন্টারফেসটা দেখাবো। দেন হচ্ছে আমার আবার কানাডিয়ান ইউজারদের ডিটেলও দেখাচ্ছে। তাহলে আমাদের সেগমেন্ট ক্রিয়েট যখন করব তখন আমি স্পেসিফিক যেটা চাচ্ছি সেটা পাবো। আর এভাবে দেখা যাবে, দেখেন আপনি হিউজ এখানে ফিল্টারিং করতে পারবেন। আপনার এখানে অসংখ্য ফিল্টারিং করা এখানে অপশন দিয়ে রাখছে, আপনি ফিল্টারিং করে ডেটা দেখতে পারেন, বাট যেটা আপনার প্রয়োজন রাইট নাও সেটার জন্য আপনারা
সেগমেন্ট ক্রিয়েট করে ডেটা অ্যানালাইসিস করবেন, তাহলে কাজটা সহজ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে দেন হচ্ছে আবার ব্যাকে যায়। দেখেন দেখাচ্ছে ইউজার ইন লাস্ট 30 মিনিটস এটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, আমার এই যে লিঙ্কটা একটু দেই, সবাই একটা লিঙ্কে একটু ক্লিক করেন তো, ক্লিক করে একটু ওপেন করেন, তাহলে এখানে কিছু দেখা যেতে পারে। ইউজারদের দেখায়, আবার অনেক সময় দেখা যায় যে ক্রলিং টাইমটা আর পরে যদি ক্রল করে থাকে একটু সময় নিতে পারে। আমি যে সাইটের ইউআরটা দিলাম এটাতে একটু ক্লিক করেন, যেমন লাস্ট 30 মিনিটস এটা দেখাচ্ছি। টপ কান্ট্রিজ, কান্ট্রি দেখাবে। ক্লিক দিয়েছেন কেউ লিঙ্কে? জি ম্যাম, দিয়েছি আমি। ম্যাম দিয়েছি। আচ্ছা, দেখি আসছে কিনা কিছু। ডেটা দেখাচ্ছে না, আবার যখন এটা আপডেট হবে ডেটাটা তখন কিছু হয়তো বা দেখা যাবে, আমি দেখতে পাবো এখানে যে ইউজার দেখাবে, একজন দুজন এরকম ভাবে দেখায়, এবং এটা রিয়েল টাইম ডেটা দেখাতে পারে, কিন্তু কেন জানি দেখাচ্ছে না। রিয়েল টাইম ভিউ, রিয়েল টাইমে ক্লিক করলাম। আরো দু একজন একটু ক্লিক দেন তো দেখি। আচ্ছা দেখেন, যাই হোক আমরা এটাই দেখি। আহ, এরকমই থাকবে, জাস্ট খালি ডেটা গুলো থাকবে আর কি, এই সেকশন গুলোই থাকবে। এখানে দেখাচ্ছে যে আপনার ইউজারদের ডিটেলটা এখানে একটা ওভারভিউ দেখাবে। তারপরে হচ্ছে আপনার এখানে পেজ টাইটেল, এটা একটু যদি আমি একটু স্ক্রিনশট নিয়ে আসি, দাঁড়ান। এখানে পেজ টাইটেল ওয়াইজও আপনি এখানে অডিয়েন্সদের ইয়াগুলো দেখতে পাবেন। ওয়েট, দাঁড়ান। আহ, এই সাইটে ইয়াও নিউ তো, তেমন এখানে তো আমি তথ্য পাচ্ছি না এই পেজটাতে, এখানে তেমন তথ্য দেখাচ্ছে না। হ্যাঁ, সাইটটা নিউ, দ্যাটস ওয়াই এখানে আমি তথ্য পাচ্ছি না, এরকম নো ডেটা দেখাচ্ছে। আরো ইউজার হলে দেন এখানে ডেটা গুলো অ্যাভেলেবেল হবে। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে আমি তাহলে আরেকটা সত্যি। আচ্ছা, এখানে একটা আরেকটা ডেটা পেয়েছি যে এটা লোকেশনের যেই পেজটা, আমি এটা যখন ফুল রিপোর্ট দিলাম, লোকেশনের যেই ডেটাটা সেটা দেখাচ্ছে যে ইউএস, ইউকে। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে 80+, 85 মতো হবে।
60+ হচ্ছে আপনার না, ইউকে হচ্ছে 40+, ইউকে থেকে, কানাডা থেকে হয়তো বা 10+, এরকম ভাবে আর কি অডিয়েন্স দেখাচ্ছে। তখন এই যে এখানে আপনার ওই ওখানকার এই যে ইউএস এর, ওখানে তো আপনার গ্রাফ আকারে দেখাচ্ছে, এখানে হচ্ছে আপনার যে আহ, মানে এক্সাক্ট নাম্বারটা দেখাচ্ছে। এখানে যেমন গ্রাফ আকারে দেখায়, এখানে এক্সাক্ট নাম্বারটা দেখাচ্ছে। ওকে, দেন এই যে ইউনাইটেড স্টেটস এ দেখাচ্ছে 88 হচ্ছে ইউজার দেখাচ্ছে, এন্ড হচ্ছে টোটাল ইউজার হচ্ছে এটা দেখাচ্ছে, এটা হচ্ছে নিউ ইউজার দেখাচ্ছে এতজন। মানে ওরা ইউএস এর এই কয়টা ইউজারই। তারপরে যে এনগেজমেন্ট সেশন, সেশন মানে এনগেজ হয়েছে এই ইউএস এর এখান থেকে এই নাম্বারটা, ঠিক আছে, 48। তারপরে এনগেজমেন্ট রেট মানে ওটা গড় করে হচ্ছে 34%+। তারপরে পার ইউজার কতটুকু সেশন এখানে স্পেন্ড করেছে বা কতটুকু সময় ছিল, 0.55 সেকেন্ডস, হ্যাঁ, 1 মিনিটও না। তারপরে এই যে কম সেশন যদি পাস হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আবার বাউন্স রেটটা বেড়ে যায়, হ্যাঁ। এবং বাউন্স রেটের জন্য বলেছিলাম যে মিনিমাম যেন 30 সেকেন্ডস থাকে, অ্যান্ড অথবা হচ্ছে যে 30 সেকেন্ডস থাকলো না, বাট ওভারঅল আপনার ওয়েবসাইটে মোটামুটি একটা টাইম স্পেন্ড করলো, লাইক আপনার ওয়েবসাইটে ব্লগের ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্কে, না এক্সটার্নাল না, লাইক ইন্টারনাল লিঙ্কে ক্লিক করে আপনার আরেকটা পেজে চলে গেল, আরেকটা পেজ থেকে আরেকটা পেজে গেল, হয়তো বা বেশি সময় স্পেন্ড করলো না, 30 সেকেন্ড স্পেন্ড করলো না, বাট অনেকগুলো সেশন ফিল আপ করলো, তাহলে কিন্তু আপনার বাউন্স রেটটা ইন কন্ট্রোলে থাকার পসিবিলিটি আছে, হ্যাঁ। যার যে আপনার একটা পেজে 30 সেকেন্ডসই থাকতে হবে এটা কিন্তু না। তো দেখা গেল যে সে অনেকগুলো সেশন এখানে ফিল আপ, মানে ফিল আপ করলো, যে আপনার একটা পেজ থেকে আরেকটা পেজ যাচ্ছে, আরেকটা পেজ থেকে আরেকটা পেজ যাচ্ছে, কিছু ডাউনলোড করছে, ঝটপট করে আবার চলে যাচ্ছে একটা পেজে। অনেকগুলো সেশন যখন ফিল আপ হলো, তখন দেখা যায় বাউন্স রেটটা মোটামুটি কন্ট্রোলে রাখা যায়, ঠিক আছে। তো সেটাই দেখাচ্ছে এখানে। তারপরে ওভারঅল এখানে এনগেজমেন্ট টাইম দেখাচ্ছে এই 1 মিনিট 23 সেকেন্ডস, এবং কান্ট্রি ওয়াইজ এখানে যে টাইম গুলো আবার দেখাচ্ছে, যে কোন কান্ট্রির অডিয়েন্স কেমন সেশন পাস করেছে, হ্যাঁ, এটা কিন্তু কান্ট্রি ওয়াইজ দেখাচ্ছে। তো এই ডেটা গুলো একটু আমরা ইন ডিটেইলি দেখতে পারি আমরা যখন আমাদের ট্রাফিক কিছু হলো আসা যাওয়া হয়। ট্রাফিক একবারে না থাকলে দেখা যায় যে এই যে এরকম ব্লাঙ্ক থাকবে। কি ব্যাপার, এটা কোথায় নিয়ে আসলো আমাকে আবার? ড্যাশবোর্ড থেকে বের করে দিল কেন? আচ্ছা, দেখি ড্যাশবোর্ডে রিটার্ন হই। আমি এখন আর স্টার্ট মেজারিং এ যাব না, কিন্তু না, আমরা লগ ইন হবার সময় আমরা যাব হচ্ছে সাইন ইন টু অ্যানালিটিক্স, ঠিক আছে, সাইন ইন হব, কারণ আমার তো অলরেডি ক্রিয়েট আছে। যখন আপনাদের ক্রিয়েট থাকবে তখন আপনার সাইন ইন দেবেন, তখন আর মেজারিং এ যাবেন না, ঠিক আছে। ওকে, বাউন্স রেট, সেশন ডিউরেশন, এগুলো তো দেখলামই। সেগমেন্টেশন ক্রিয়েটটা দেখবো, এন্ড বাউন্স রেট তো দেখাবেন আমাদের সাইটে নরমালি, আপনি এখানে সার্চ দিলেই পেয়ে যাবেন। বাউন্স রেট লেগে সার্চ করলে আপনার যে আসলে রেটটা কেমন সেটা দেখাবে, অথবা আমরা একটা আমাদের ড্যাশবোর্ডে একটা প্লাগ ইন অ্যাড করার কথা, গুগল সাইট কিট, এই যে সাইট কিট প্লাগ ইন আছে, যখন আপনি সাইট কিট প্লাগ ইনটা অ্যাড করবেন তখন ওখানে দেখাচ্ছিল, তাই না, বাউন্স রেটটা দেখাবে। আপনি এখান থেকেও কিন্তু অ্যানালাইটিকের রিপোর্ট দেখতে পারবেন, আপনার বাউন্স রেটও দেখতে পাবেন, ঠিক আছে। অথবা আপনার এখান থেকেও আপনি বাউন্স রেটটা চেক করতে পারবেন, বাট আপাতত তো আমাদের বাউন্স রেট নেই, তার সেটা দেখাবে না, কিন্তু এখানে দেখায় বাউন্স রেটটা। আচ্ছা, যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি রিপোর্টসে। আচ্ছা, আমাকে ঠিক 11টার সময় একটু আচ্ছা, 11টা তো বেজে গেছে, তাই না, আমার একটু 5 মিনিট সময় নিতে হবে 11টার দিকে। 5 মিনিট টাইম দিবেন, আপনারা নিজেরা একটু ডিসকাস করবেন। আচ্ছা, দেন হচ্ছে এখানে এক্সপ্লোরে যাব, রিপোর্টস না, যাব হচ্ছে এক্সপ্লোরে। এই যে এখানে হচ্ছে আমার সেগমেন্টটা ক্রিয়েট করতে পারবো, একটা ফ্রি ফর্ম যদি আমরা নেই, এটা ব্লাঙ্কও নিতে পারি। ফ্রি ফর্ম নিলে দেখা যায় যে এখানে সাজানো থাকে,
এই যে সাজানোটা, এই সাজানোটা আপনি নিজে থেকেও সাজাতে পারবেন, ঠিক আছে? মানে আপনার অনলি যেই ইনফোটা আমি ফোকাস করব বা যে ইনফোটা আমি অ্যানালাইসিস করব, এরকম মাল্টিপল সেগমেন্ট আমি ক্রিয়েট করে রাখতে পারি আমার অ্যানালাইসিস বা অ্যানালিটিক রিপোর্ট তৈরির জন্য, বা ডিসিশন মেকিং এর জন্য, বা প্ল্যান মেকিং এর জন্য আমি আলাদা আলাদা মাল্টিপল সেগমেন্ট আমি ক্রিয়েট করতে পারি। আপনি ব্ল্যাঙ্ক পেজ নিয়েও এরকম ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করতে পারেন। আর আমি তাদের যে ফ্রি একটা যে মানে টেমপ্লেট টাইপের আর কি ক্রিয়েট করা, সেটা নিলাম। এখানে আহ দেখেন, এখানে আমার দেখাচ্ছে ইউএসএ। হ্যাঁ, আমি হচ্ছে লাইক হচ্ছে ওই যে যেটা এক্সাম্পলটা একটু আগে দিয়েছিলাম, যদি এইভাবে আমরা থিঙ্কিং করি যে আমি ইউএসএ অ্যান্ড কানাডা এই দুটো কান্ট্রির মধ্যে অডিয়েন্সের আমি একটু অ্যানালাইসিস করতে চাই, বা আমি এই দুটো কান্ট্রির অডিয়েন্সের আমি কম্পেয়ার করব যে কোন কান্ট্রির অডিয়েন্সের থেকে আমি ভালো রেজাল্ট পাচ্ছি বা ভালো রেসপন্স পাচ্ছি, দেন ওইটার উপর বেস করে আমরা গুগল মার্কেটিং করব। ঠিক আছে, মানে আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা, সেটা আমরা করব। সো তার জন্য লাইক আমি হচ্ছে এখানে আমি সেগমেন্টটা সাজাবো। আমি হচ্ছে এই যেখানে বলতেছে কম্পারিজন, সেগমেন্ট কম্পারিজন। মূলত আপনার কম্পারিজন করার জন্য যে আপনি একদম ইন ডেপথ কম্পারিজন করতে পারেন, যে একদম স্পেসিফিক্যালি যে একটা বিষয়কে আমি এখানে কম্পারিজন করব, যে একটা বিষয়কে, যে লাইক অনলি ইউজারের ডিভাইস বা অনলি এজ, এটা দিয়েও আপনি এখানে কম্পারিজনটা করতে পারবেন। আমি এখানে ড্রপ করে ছেড়ে দিলাম। এখানে ইউএস এর ডেটা দেখেন, এখানে দেখাচ্ছে নোট ডেটা, এখানে ইউএসএ অডিয়েন্সের আমার সকল ডেটা চলে আসবে। লাইক কিভাবে আমি হচ্ছে আমার অ্যানালিটিক্স পেজ থেকে আমি স্ক্রিনশট দিয়ে আপনার দেখায় দিব না। ইউএস এর অডিয়েন্সের ডেটাটা আমার এখানে দেখাবে যে আমি ইউএস এর অডিয়েন্স দেখতে চাচ্ছি। প্লাস আমি আরো একটা কান্ট্রি যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে কান্ট্রি সিলেক্ট টার্গেট করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই ইউএস অডিয়েন্সের আমি হচ্ছে জেন্ডারদেরকে দেখতে যাচ্ছি, যে কোন মানে জেন্ডারের অডিয়েন্স কি পরিমাণ আসছে সেটা দেখতে যাচ্ছি। আপনি এখান থেকে যে আমি সব দেখবো না, আমি অনলি হচ্ছে কি করব, ইউএস অডিয়েন্সের এখানে সিটিটা দেখাচ্ছে, সিটির অডিয়েন্স, যে যে কটা সিটি থেকে আমাদের ভিজিটর গুলো আসতেছে, সেই সিটির ভিজিটরদের ডেটা দেখাচ্ছে, সরি ভিজিটরদেরকে দেখাচ্ছে। এখানে কিন্তু দেখাচ্ছে এটা জাস্ট খালি এইটা আমাকে এখানে দেখাচ্ছে। তো এখন আমি আর কি কি এখানে দেখতে চাই, আমি দেখতে চাই তাদের হচ্ছে জেন্ডার। সো আমি এখানে ছেড়ে দিলাম, এই যে সিটি দেখাবে, এখানে জেন্ডার দেখাবে। আমি সেম কাজটা আমি ওই যে ওই পেজটাতে করে আপনাদের দেখাচ্ছি। আমি ডিভাইসের ক্যাটাগরি দেখতে চাই, যে তারা কে কোন ডিভাইস থেকে আসছে। কি ব্যাপার, আসে না কেন? আহ আচ্ছা, আমাকে আরেকটা কান্ট্রি নিতে বলতেছে, আরেকটা কান্ট্রি নিয়ে তারপর আমি আরো কিছু এখানে ডাইমেনশন সেট করতে পারবো, ঠিক আছে? তো এখানে আমি আরেকটা কান্ট্রি যদি অ্যাড করতে চাই, বিফোর দ্যাট আর 1 মিনিট আছে, আমাকে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আমাকে জাস্ট একটু 5 মিনিটস টাইম দেন। জাস্ট 5 মিনিটস টাইম দেন, আপনারা নিজেরা ডিসকাস করতে পারেন, একদম সাইলেন্ট না থেকে জাস্ট নিজেরা একটু ডিসকাস করতে পারেন। শাহিদ রিজভী ভাই টেস্ট পেপার জমা দিয়েছেন ভাইয়া? আব্দুল্লাহ ভাই কিছু বলছেন? না, বলছি টেস্ট পেপার কি জমা দিয়েছেন? না গো ভাই, এত তাড়াতাড়ি কিভাবে জমা দেয়? আমি তো কোনো কিছু করতে পারিনি, ম্যাম মনে হয় ডেটটা বাড়াইছে না, মানে শুক্রবার পর্যন্ত। শুক্রবার রাত্রে 12টা। মানে শুক্রবারের দিন যে রাত্রে 12টা, তাই তো? 12টাইতে বললো, তারপর আজকে আর একবার একটু যাই না, কনফার্ম হয়ে নিয়েন। আহ, মানে আসলে মানে আমাদের এখন পিক টাইম তো ভাই অফিসে, মানে গরমের সিজন তো, কাজের চাপটা প্রচুর, সময় পাচ্ছি না টোটালি। দেখি করবো না কালকে রাত্রে বা পরশু দিন।
একদিন অফিস ছুটি নিতে হবে, করতে হবে। গতকালকের অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন না? জি ভাইয়া। সাবমিট করছেন তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, করা হয়েছে। অ্যাসাইনমেন্টের মার্কস গুলো তো আর দিল না ম্যাম, অনেক গুলাই মার্কস দেয় নাই। হয়তো বা দিবে আজকে। এই দুইটা জিনিস বললেন যে ম্যাম অনেকগুলি অ্যাসাইনমেন্ট তো রয়ে গেছে, মানে মার্কস পাই নাই, ওটি ইয়ে করবেন। আর ওই এক্সাম ডেটটা কি শুক্রবারের রাত 12টা না দুপুর 12টা, এই দুইটা জিনিস জাইনে নিয়েন। শুক্রবার রাত 12টা না শনিবার রাত 12টা বলছিল, 27 তারিখের কথা বলছিল তো। শুক্রবার রাত 12টা বলছিল। তাহলে তো 26 তারিখ হয়। এই জিনিসটা কনফার্ম হয়ে নিয়েন। যে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, হাতে আরো 3 দিন। শুক্রবারের দিনটা বাদ দিলেও হাতে 3 দিন থাকে আর কি, মঙ্গল, বুধ, বৃহস্পতি। ভাই কি গরম কি লাগতেছে আপনারাকে, না আমাকে একাই লাগতেছে? ভয়াবহ অবস্থা। গরমের কথা বলে লাভ নাই ভাই, সব উন্নয়নের ফসল। এসব কথা বললেন না, এসব কথা বলা ঠিক না। বিশেষ করে আমরা তো ভাই ফ্যানটা চলে মাথার উপরে ধরেন, হ্যাঁ, কিন্তু আমার বাবা মা গ্রাম ছেড়ে যাদের বাসা ধরেন, যাদের পল্লী বিদ্যুৎ, কি যে কষ্টে আছে তারা, আল্লাহ। প্রতিদিন পল্লী বিদ্যুৎ আমাদের গ্রামের দিকে 15-16 ঘন্টা লোডশেডিং দেয়। এখন ওটাই তো চিন্তা করেন যে কি হ্যাঁ, অবস্থা। ওটাই তো আমি বললাম আপনাকে, যে ধরেন আমরা তো তাও ধরেন মানে ফ্যানটা তো চলে, তাপ আছে, তারপরে তো ফ্যানের বাতাসটা পাই আমরা ঢাকা শহরে, ঢাকায় আছে যেহেতু আমি। কিন্তু আপনার হচ্ছে যারা গ্রামে থাকে, যাদের পল্লী বিদ্যুৎ, এদের যে কন্ডিশনটা কি, এরা কিভাবে যে আছে বা থাকে, সেটা তো মানে মানে যারা থাকে ওই পজিশনে তারাই শুধু বুঝে আর কি। পল্লী বিদ্যুৎ লাইনের কারেন্ট শুধু যায় আর আসে, যায় আর আসে। দুরুল হুদা ভাই, আপনার বাসা জানি চাপানো কোন জায়গায় জানি, শিখবন না কানসা? কনসার্ট, আহ, আপনার শিবগঞ্জ ক্যাম্প, থানা, বাট হ্যাঁ, কনসার্ট। আপনার ক্যাম্প তো ঘুরাই দিছিল পল্লী বিদ্যুতে। তখন পুরাই দিয়েছিল। ভাই কি হবে, তারা পল্লী বিদ্যুতের এরা বলে যে উৎপাদন নাই, বিদ্যুতের উৎপাদন কম, এবং সরকারের পক্ষ থেকে বলে উৎপাদন কম। উৎপাদন কম হইলে ওরা চালাইবো কিভাবে? তাদেরও তো কিছু দোষ নাই। ভাই এটা উৎপাদন কম, এটা ঠিক আছে ভাই, আপনার ইউনিট তো টাকার পরিমাণ তো বাড়াইছে, আপনার বিলের পরিমাণটা, বুঝেন নাই? আগে আমাদের ধরেন যে কি ছিল, আর এখন ধরেন কত টাকা বিল দিতে হয় বাড়িতে। কেউ থাকে না ধরেন আমার বাড়িতে, বাবা মা ছাড়া আর কেউ নাই। আবার সেলিম ভাই, এর একটু একটা প্রশ্ন সম্পর্কে একটু কথা বললি, সেটা হচ্ছে ইনফোগ্রাফিক পোস্ট আসলে কি কি বিষয় নিয়ে করতেছেন ভাই? সরি আপনাদের ওয়েট করালাম। ইটস ওকে ম্যাম। ওকে, এখন আমি আরেকটা সেগমেন্ট ক্রিয়েট করব অফ অ্যানাদার কান্ট্রি, লাইক হচ্ছে কানাডা বা ইউকে, অন্য আরেকটা কান্ট্রির সেগমেন্ট অ্যাড করবো। মানে আমার ইউএস এর সাথে আমি কম্পারিজন করব হচ্ছে আমার আরেকটা ইউকে বা কানাডা বা অস্ট্রেলিয়া, অন্য আরেকটা কান্ট্রির অডিয়েন্সের। এবং অডিয়েন্সে কি কম্পারিজন করবেন আপনি? যে অনেক সিটি গুলো আমি দেখতে পাচ্ছি, অনেক সিটি ডেটা আমাকে এখানে শো করবে দুটো কান্ট্রি, আর হচ্ছে ডিভাইসের ডেটা গুলো দেখাবে। ঠিক আছে, এরকম ভাবে, বা আপনি আরো যদি স্পেসিফিক কিছু দেখতে চান সেটাও আমরা এখানে অ্যাড করবো, মানে ডাইমেনশন গুলো এখানে আমরা অ্যাড করতে পারি। যেমন এখানে জেন্ডার, ইভেন্ট নেম, এটা আমাদের একটা রেডি টেমপ্লেট নিয়েছি জন্য আমাদের কিন্তু এখানে ডাইমেনশন গুলো রেডি করা আছে। বাট আপনি আরো যদি আপনার কিছু জানার থাকে, আপনার ক্লায়েন্ট যদি আরো এরকম কিছু বলে যে আমি এই জিনিসটা দেখতে চাই স্পেসিফিকলি, আসলে যেগুলো কমনলি প্রয়োজন হয় সেগুলো এখানে সেট আপ করা আছে। তো এখন আমার কান্ট্রিটা অনলি একটা কান্ট্রি সেট আপ করা থাকে এখানে ডিফল্টে, আপনাদের এখানে দেখবেন ইউএস কান্ট্রিটাই সেট আপ করা দেখাচ্ছে।
তো আমরা এখানে আরো কান্ট্রি কিভাবে সেট আপ করবো, আপনি যে একটা কান্ট্রি সেট আপ করতে পারবেন তা না, আপনি মাল্টিপল কান্ট্রি এখানে সেট আপ করতে, আপনি 3টা 4টা 5টা কান্ট্রির একসাথে ডেটা অ্যানালাইসিস করতে পারেন, ঠিক আছে। লাইক হচ্ছে আমি এখানে ইউজারদের সেগমেন্টটা রেডি করব, সেক্ষেত্রে এখানে ক্লিক দেওয়ার পরে অ্যাড নিউ কন্ডিশন, এখানে আপনার দিতে হবে হচ্ছে আমাদের কান্ট্রি, COUNTRY কান্ট্রি লিখে সার্চ করার পরে কান্ট্রি আইডি, হ্যাঁ কান্ট্রি আইডিটা সিলেক্ট করবেন, আর ফিল্টারে দিবেন হচ্ছে আপনার কান্ট্রির নেমটা, লাইক হচ্ছে কানাডা। ডিরেক্ট কিভাবে দেখাবে না, মেবি কিছুই দেখাবে না, দেখান তো কথা কিছু সার্চ। আচ্ছা এখানে আমি জাস্ট তাহলে পুরোটা লিখে দিলাম, আমার কান্ট্রি নেমটা কানাডা লিখে আমি অ্যাপ্লাই করলাম। ওকে, দেন এটা হচ্ছে আপনার একটা নাম দিতে পারেন, এখানে যে নামটা এখানে যে ইউএস দেখাচ্ছে না, এখানে আমি সিএ দিয়ে দিলাম। হ্যাঁ এখানে আপনার জাস্ট শর্টে এখানে যে রিনেমের মতন আর কি, এই নামটা দিয়ে দেখাবে, দেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই। এই যে চলে আসছে কিন্তু, তাই না? এই যে দুটো কান্ট্রি আমার পাশাপাশি চলে আসছে, তাহলে আমি এই দুটো কান্ট্রি সিটি অ্যান্ড জেন্ডারের ডিটেল অ্যানালাইসিস আমি এখানে দেখবো, সেটা এখানে দেখাবে। তো আমি আমার অ্যানালিটিক্স পেজ থেকে আমি এই দুটো কান্ট্রির স্ক্রিনশটটা নিয়ে আসার চেষ্টা করছি, ঠিক আছে। হ্যাঁ, ফ্রি ফর্ম নিয়েছি, এরকম আরো অনেকগুলো ফর্ম আছে এখানে, তাই না? এরকম ভাবে যে কোনো ফর্ম নিতে পারি, কাস্টমলি ক্রিয়েট করতে পারি। সেখানে অডিয়েন্স ক্রিয়েট করা নেই যদিও, দেখি। আচ্ছা, আমাকে এখানে জেন্ডারের ডিটেল আপাতত দিতে পারছি না, কারণ অডিয়েন্স কম জন্য, যখন আপনাদের অডিয়েন্স সংখ্যা বাড়বে তখন আমরা এখানে দেখতে পাবো। সো আমি জাস্ট খালি ইউএস এর অডিয়েন্সের সিটি ডিটেলসটা দেখাতে চাচ্ছে, তো সিটি ডিটেলসটার স্ক্রিনশট যদি আমি নেই, দেখাচ্ছি। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাকে ডিফল্টে আমাকে ইউএস এর ডেটা গুলো দেখাচ্ছে, এন্ড হচ্ছে যখন আমরা আমাদের যেই অ্যানালিটিক্স পেজটাতে আমি এখানে আরেকটা সেগমেন্ট ক্রিয়েট করলাম সি এর, তাই তো?
ক্যানাডিয়ান একটা অডিয়েন্স সেগমেন্ট তৈরি করলাম। তো এখানে আমরা মাল্টিপল অডিয়েন্স সেগমেন্ট তৈরি করব এবং যেই মানে অডিয়েন্স গুলোকে বা যেই সেগমেন্ট গুলোকে আমরা কম্পেয়ার করতে চাই, জাস্ট খালি ড্রপ করে এখানে সিলেক্ট করে ড্রপ এখানে ছেড়ে দিতে হবে, ড্রপ আর সিলেক্ট সেগমেন্ট। এখান থেকে সিলেক্ট করতে পারবো সার্চ করে, আর ড্রপ করে এখান থেকে আমরা ছেড়ে দিতে পারবো। তখন যেমন এখানে দেখাচ্ছে, যেমন আহ এখানে ইউএস এর সিটি নেম গুলো দেখাচ্ছে, তখন আপনাকে কানাডা সিটি নেম দেখাবে। তারপরে এখানে দেখাবে ইউএস এর, এই যে উপরে আপনার এরকম পয়েন্ট দেখে আপনি বুঝতে পারবেন ইউএস এর অ্যাক্টিভ ইউজারের রেশিও বা ডিটেল দেখাচ্ছে আপনার সিটি ওয়াইজ। তখন আপনার সাথেই পাশে হচ্ছে ক্যানাডিয়ানটা দেখাবে। তারপর ডেস্কটপ ডিভাইস ইউজারদের এখানে একটা চার্ট দেখাচ্ছে, তখন এটা ইউএস বেস, তখন ওইটা ক্যানাডিয়ানটা উপরে আপনার লেখায় থাকবে বা আপনি বুঝবেন আলাদা আলাদা করে পাশে এটা, যেহেতু এটা কম্পারিজনের একটা পার্ট। তো সেক্ষেত্রে আপনি যদি চারটা কান্ট্রিকে আনেন, চারটা কান্ট্রিরই পাশাপাশি আপনাকে কম্পেয়ার করে দেখাবে সবগুলো সিটি একসাথে, তারপরে মোবাইল ডিভাইস, এইভাবে আপনাকে ডেটা গুলো দেখাবে। সো এইটা যখন আমরা হচ্ছে স্পেসিফিক গোল নিয়ে আমরা অ্যানালাইসিস করব, অ্যানালাইটিক রিপোর্ট গুলো, তখন আমরা সেই গোল ওয়াইজ এখানে আমরা সেগমেন্ট ক্রিয়েট করে নেব, ঠিক আছে? তখন আমরা গোল ওয়াইজ সেগমেন্ট করে নেব। এটা হচ্ছে গুগলের হচ্ছে অ্যাডভান্স ফিচার, ঠিক আছে? অ্যাডভান্স ফিচার এটা হচ্ছে আপডেট ভার্সন গুগল A4 চলছে মেবি, হ্যাঁ গুগল A4। তো 4 এর এটা হচ্ছে আমাদের আপডেট ভার্সন, যে আপনার অ্যানালিস্টটাকে আরো আপনি ডিটেইলি বা আপনি হচ্ছে আরো যদি ন্যারো ডাউন করে ফেলতে চান আপনার অডিয়েন্সের ডেটাটা, তখন আপনাকে সেগমেন্ট ক্রিয়েট করতেই হবে, ঠিক আছে? তো এই হলো মোটামুটি আমাদের অ্যানালিটিক্স এর যে ওভারভিউ। এখানে আমি আর তেমন বেশি কিছু দেখাতে পারছি না, বাট আমাদের এখানে আরো বেশ কিছু পার্ট আছে, এগুলো আপনাদের জানা থাকলে দেখা যায় যে ইন ফিউচারে আপনার কাজে লাগতে পারে, যে আপনার নিজের সাইট বা বিজনেসের জন্য হলো এই জিনিসগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে? তো সেখানে এখানে আজকে আর কিছু দেখাতে মনে হয় পারবো না। এটা দুটো ক্লাসে আমাদের রাখতে হবে, এই গুগল অ্যানালিটিক্স এর আমাদের ক্লাস মডিউল আছে দুটো ক্লাস। সো বাকিটা আমি ট্রাই করবো আগামী ক্লাসে শেষ করে দেওয়ার জন্য। তো এখানে আরো বেশ কিছু বিষয় আছে, যে আমাদের যে ট্যাগ ম্যানেজার, মানে এই ট্যাগ ম্যানেজারটা আমাদের যখন ওই যে গুগল অ্যাডস রান করবো সেক্ষেত্রে ওটার সাথে কানেক্টেড। তারপরে আপনার মানে পেইড, নট অনলি জাস্ট অর্গানিক অডিয়েন্স বা অর্গানিক ডিটেলের জন্য আমাদের সার্চ অ্যানালিটিক্সটা না, আমাদের হচ্ছে পেইড ডেটা অ্যানালাইসিসের জন্য কিন্তু আমাদের এই অ্যানালিসিসটা অনেক হেল্পফুল, ঠিক আছে? গুগল অ্যানালিসিসটা অনেক হেল্পফুল। তো আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হলো যে এখন তো আপনাদের এক্সাম চলছে, তো আমি এই টপিক গুলো এমনি লাস্টে রাখি ইচ্ছাকৃত ভাবে, যেগুলো হচ্ছে আমার থিওরিটিক্যাল টপিক, যেগুলোতে আসলে অ্যাসাইনমেন্টের তেমন দেওয়া থাকে না, যেন হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রেশার না থাকে, আপনারা এক্সামটা যেন ভালোভাবে দিতে পারেন। তো এই কারণে হচ্ছে আপনাদের এটার অ্যাসাইনমেন্ট থাকবে না, বাট আপনাদের প্র্যাকটিস থাকবে। আপনারা হচ্ছে অ্যানালিসিসটা সেট আপ করবেন, যেটা আমি করলাম, এই সেট আপটা করবেন যেন ড্যাশবোর্ডটা চোখে দেখতে পারেন যে ড্যাশবোর্ডটা কেমন আপনার এন্ড থেকে, ঠিক আছে? আপনার এন্ড থেকে ড্যাশবোর্ডটা অ্যানালিসিসে কেমন এটা যেন দেখতে পারেন। অথবা রিপোর্ট তো আমাকে দেখাতে পারবেন না কিছু, আমাকে তাহলে এটা তো সবাই সেট আপ করবেন প্র্যাকটিস, এটাই অ্যাসাইনমেন্টে জমা দিলে কি হবে, কারণ এটাতে আমাদের 2 থেকে 3টা ক্লাস থাকে ইউজুয়ালি অ্যানালিটিক্স বা ট্যাগ ম্যানেজার সেটিং রিলেটেড। তো সেক্ষেত্রে এটা অ্যাসাইনমেন্টে দিলে দেখা যায় যে আমাদের ওখানে তো হলো আমরা আবার নোট করি যে কোন ক্যাটাগরি বা কোন মডিউল থেকে কয়টা অ্যাসাইনমেন্ট গেল। তাহলে এটা একটা আমরা অ্যাসাইনমেন্ট একটা, যেহেতু প্র্যাকটিসটা করা হবে, সো অ্যাসাইনমেন্টটা দিয়ে আপনারা আপনাদের অ্যানালিটিক্স প্রোফাইলটা ক্রিয়েট করার পরে এটার স্ক্রিনশটটা জমা দিয়ে দিন। সবাই তো প্র্যাকটিস করবেনই, তাই তো? প্র্যাকটিস তো করবেনই, এই পুরাটার স্ক্রিনশটটা দিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এটা ক্রিয়েট হয়েছে। ইউজার তো 0 0 থাকবে, বাট এখানে তো ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে। এটা স্ক্রিনশটটা দিলেই হবে অ্যাসাইনমেন্টে, এটা অ্যাসাইনমেন্ট থাকবে। জাস্ট খালি আপনাদের এখান থেকে লিঙ্কটা কপি করে আপনাদের এই হেডার সেকশনে পেস্ট করে ফাইলটা আপডেট করে দিলে আপনি সাইন ইন হয়ে যাচ্ছে। খুবই সিম্পল কিন্তু, ঠিক আছে? তো এটা প্র্যাকটিস করার দরকার আছে। অনেকে দেখা যায় যে আবার অ্যাকাউন্ট ক্রিয়েটও ঝামেলা হবে। নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে না, আগামী ক্লাসটাতে আর অ্যাসাইনমেন্ট থাকবে না, এই অ্যাসাইনমেন্টটা এই ক্লাসে দেন। এন্ড আগামী ক্লাসে দেখা যাবে পুরোটা আমি থিওরিটিক্যালি দেখিয়ে দেবো, এটা জাস্ট খালি আপনার জেনে রাখলেই হবে, এবং স্টেপ গুলো কিছু করার কাজ প্র্যাকটিক্যালি করারও থাকবে, যেহেতু আমাদের পরে পার্ট গুলো আসবে হচ্ছে গুগল অ্যাডস এর দিকে যাব, ঠিক আছে? গুগল অ্যাডস এই যে গুগল ট্যাগ ম্যানেজার, একটু দুটো মিলিয়ে মোটামুটি 3 থেকে 4টা ক্লাস আমাদের প্রয়োজন হয়। ওকে, সো কারো কি কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন।
এর থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। নেট খালি আপ ডাউন করছে তো ম্যাম, অর্ধেক ক্লাস শুনছি আর অর্ধেক ক্লাস দেখছি, প্রশ্ন করার মতো কোনো ব্যবস্থা নেই। ইন্টারনেট একটু ইস্যু আছে, সব জায়গায় একটু ইস্যু আছে, যে ভিডিওটা এই জন্য দেখে নেবেন আপনারা। ভিডিও ম্যাম আর একটা বিষয় আমি শেয়ার হতে চাচ্ছি, যে আমাদের এক্সামের লাস্ট ডেটটা কত তারিখ, 27 না 26 তারিখ? না, এটা শুক্রবার পর্যন্ত। হ্যাঁ, ফ্রাইডে কমপ্লিট করবেন, এর বেশি আর আমাদের বাড়ানো যাবে না। 26 তারিখ রাত 12টার মধ্যে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। রাত 12টা মানে তো শুক্রবারের দিন যে রাত 12টা পর্যন্ত, এই তো। সারাদিনই সময় পাবেন ঘুমানোর আগ পর্যন্ত। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক সময় দিলাম, তারপরে যদি এক্সামে ভালো না হয় আর সবাই পার্টিসিপেট না করেন, তাহলে এর থেকে আর হতাশাজনক আর ম্যাম আসলে ভালো খারাপ এটা তো আসলে নির্ভর করে এক্সপার্টের উপর, বাট পার্টিসিপেট করাটা উচিত। সেটাই। ভালো খারাপ এটা আসলে নির্ভর করে যে যত আপনার প্র্যাকটিস করছে, বা হয়তো আপনার প্র্যাকটিস করলেও অনেকে তো মেধা শক্তি বা শক্তি বোধ এক না। সেটাই, এখন তো পার্টিসিপেট তো করা উচিত। হ্যাঁ, পার্টিসিপেট পার্টিসিপেট করাটা নাই উচিত। করেন তাহলে তো আপনি নিজে অ্যানালাইসিস করতে পারলেন না। ম্যাম নিজেকে আমার তো অ্যানালাইসিস করা উচিত, তাই না? এর আগে তো 2টা মিটে তো ধরেন আমার মানে রেজাল্ট দিছেন যা, এটা নিয়ে মানে কোনো ছিল না আমার, মানে আমি দেখাও নি যে ম্যাম একটু দেখে দেন এরকম, বা কেন কম কেন বেশি কেন। কিন্তু এটাতে আমি একটু মানে বলে নিবো যে আসলে কোনটাতে কত মার্কস বা কিরকম কি হতো বা কেন হলো, কারণ এটা আমার এটা তো আমাদের সুবিধার্থে। একটা ক্লাসই থাকবে, হ্যাঁ, আমাদের তো হ্যাঁ। একটা ক্লাসই থাকবে যে এক্সাম অ্যানালাইসিস, মানে জি জি প্রবলেম সলভিং ক্লাস দুটো। তো ওইটার আমাদের প্রবলেম সলভিং এর মধ্যে একটাই মূলত প্রবলেম সলভিং থাকে, আর একটা হচ্ছে এক্সাম অ্যানালাইসিস। ওইটাতে দেখাবো, সবারটা তো আসলে দেখা পসিবল না। যারা একদম একটু কম নাম্বার দিব তাদেরটাও অ্যানালাইসিস করব, প্লাস হচ্ছে যাদেরটা হাইস্ট দিব তাদেরটাও। ঠিক আছে। ম্যাম ওই যে গত এক্সামে যেটা বলছিলেন যে আপনার যারা 84 পেয়েছে বা যারা আপনার 88 এরকম, এদের পার্থক্য শুধু ফরম্যাটিং এ না কিওয়ার্ডের কোনো না, পার্থক্য ছিল? কিওয়ার্ডেও ঝামেলা আছে তো ভাইয়া, বললাম আচ্ছা না। আপনার কাছাকাছি নাম্বার যারা তাদের ফরম্যাটিং এর আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 87, 86, 85, 88 তাদের ফরম্যাটিং। আর এর নিচে যারা, তাদের কিওয়ার্ডেও ঝামেলা আছে। আচ্ছা। দেখবো এগুলো। অনেকে লং টাইম বলতেছি, লং টেল ইউজ করেননি। হ্যাঁ, দুটাই ওয়ার্ড দিয়েছে, কেউ এমন বান্দাও পেয়েছি, কেউ বস 3টা ওয়ার্ড দিয়েছে, বাট আমি তো মেনশন করেই দিয়েছি যে লং টেল কিওয়ার্ড, তাই না? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি লং টাইম ছিলাম না ক্লাসে, একটু প্রবলেম হয়েছিল। মানে আমি মানে ক্লাস সম্পর্কে আমার কোনো প্রশ্ন নেই, তো এক্সামের ব্যাপারে একটা প্রশ্ন আছে। বলে পারেন। ম্যাম কিওয়ার্ড রিসার্চ আমি করেছি, কিন্তু এখানে একটা হয়েছে, যেগুলার একেবারে লো রেশিও গুলো আসছে, সেই কিওয়ার্ড গুলো আমি নিয়েছি। আমি অনেকগুলো কিওয়ার্ডে রিসার্চ করেছি, তার মধ্যে যেগুলো একেবারে লো এসেছে, মানে লো কেজিআর আর কথা কি। না, আমাদের তো একটা ভ্যালু দেওয়া আছে, তাই না? ইভেন আমি ওটা মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিয়েছি আপনাদের আরো ক্ল্যারিফাই হওয়ার জন্য, যেহেতু আমার ক্লাসে মেবি বলতে ভুল হয়েছিল, আমাদের ক্লাসে ইয়াটাতে, আমাদের মেইন ক্লাসটাতে আমি গত ক্লাসেও বলেছি, এই জন্য ওইটা আমি আবার মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিয়েছি। সো ওই রেশিও ওয়াইজ আমরা যাব। আচ্ছা পয়েন্ট টু ম্যাম এমএসবি না, মানে আমি এই যে 0.1 টু 0.12 আছে না, এর থেকে মানে আমার গুলো এসেছে 0.0 থেকে দিয়ে হয়েছে, হতে তারপরে ডিজিট স্টার্ট হয়েছে। হতে পারে। সেটা কি প্রবলেম হবে? না, প্রবলেম নেই। না ম্যাম, আমি কেন বলেছি, আমি অনেকগুলো রিসার্চ করেছি, আমি মানে যেগুলো একেবারে লো নিচের দিকে আর কি, সেটা আমি নিয়েছি। এমএসবি ঠিক আছে, দেখা গেছে যে এমএসবি 210, 20 এরকম মানে আপনার এটার মধ্যে রয়েছে। রেশিওর সাথে যেটা মিট হয় তার থেকে, তার অ্যারাউন্ড, তার কাছাকাছি বা তার নিচের গুলো নিয়েছেন। হ্যাঁ, তার ভিতরে তো হ্যাঁ নিতেই হ্যাঁ, পারবেন, এটা তো বলাই আছে। তার ভিতরে আমি নিচের গুলাই নিয়েছি, উপরে যাইনি। প্রবলেম নেই, নেওয়া যাবে। ম্যাম আপনি তো আরেকটা কথা বলেছিলেন যে কিওয়ার্ড রিসার্চ যে মিড টার্মটা যেটা ছিল ওইটাতে বলেছিলেন 80+ এমএসবি নিতে হবে, মানে 80+। তাহলে আমরা ধরেন আবার যখন ওই ক্লাসটা করিয়েছিলেন তখন বলেছিলেন যে 250-এর নিচে, তাহলে আপনি ধরেন যে 100। কেজিআর এর জন্য, হ্যাঁ, 250-এর হচ্ছে আপনার নিচে। 250 হলে ভালো। কিন্তু হ্যাঁ, তো ম্যাম আমরা হচ্ছে 100 বা 100
150 এরকম এরকম যদি আপনার এমএসবি নিই, তাহলে তো এগুলো ভালো, যে মোটামুটি সার্চ করে আর কি, হ্যাঁ, 200 সার্চ এরকম। করে। আমি এমন কিওয়ার্ড নিয়েও কাজ করছি যেটা 50টা সার্চ ভ্যালু আছে, এরকম কিওয়ার্ড নিয়েও কাজ করছি। এগুলো করতে পারবেন যদি দেখা যাচ্ছে যে আমার সাইটটা নিউ, সো এখানে আমার র্যাঙ্কিংটা ম্যাটার করছে, আমার জি। কয়টা কিওয়ার্ড আমি র্যাঙ্ক করাতে পারলাম এইটা ম্যাটার করছে। আমার ভিজিটর আমার ডাজন্ট ম্যাটার যে আমার ভিজিটর কম আসুক কিছু, বাট আমার কিওয়ার্ডটা র্যাঙ্ক হোক, এটা যদি আমি আম, চাই সেক্ষেত্রে আপনি কম সার্চ ভ্যালুটা নিতে পারেন। আর যদি আপনি ক্লায়েন্টের কন্টেন্টের জন্য আপনি রিসার্চ করছেন সেটা আপনি বুঝেই করবেন, আপনি তখন 500 100 200 50 এটা দেখার বিষয় না। আবার যদি কোনো ক্লায়েন্ট এভাবে আসে যে আমাকে কেজি আর কিওয়ার্ড গুলাই দিবা, তখন তো আপনাকে বুঝতে হবে যে না সে তো হচ্ছে এই বিষয়ে এক্সপার্ট একটা ক্লায়েন্ট, তো তখন তো আপনাকে রেশিওটা মেনটেন করতে হবে। জি, জি। আর আপনি কন্টেন্ট লিখছেন বা এসইও করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার মতন করে কি ইয়াটা দেখে নেবেন, সার্চ ভ্যালু কিছু কম আর বেশি হোক প্রবলেম হবে না। বাট কেজিআর অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনার অ্যারাউন্ড 200 থাকাটা বেটার। 200 বেশি কম নেওয়া যায়, কিন্তু 200 ভিতর নিলে আপনার দেখা যায় যে আপনি ভালো রেজাল্ট গুলো পাবেন। ঠিক আছে। ম্যাম, আমি অল ইন আপনার টাইটেল এটার কি কোনো লেস ভ্যালু আছে, মানে যেটা সর্বনিম্ন কত নিতে পারবো? 1 to 8টা কি নেওয়া যাবে? 1 2 3 6 এইগুলো কি নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে না কেন, জিরোটা না নেওয়াই উচিত, তাই না? মানে কেউই কাজ করতেছে না এটা নিয়ে। না, আমি জিরো তো রেজাল্ট দিবে না। হতে পারে এমন কিছু আমরা সার্চ করতে এমএসবি পারি না যেটা জিরো সার্চ ভ্যালু নাই। এমএসবি যেটা, সেটা আমি 100 এর উপরে গুলো নিয়েছি, যেহেতু মানে আপনি সেকেন্ড মিডটা আমি 80 বলেছিলেন, তো এই জন্য আমি 100 এর উপরে গুলো নিয়েছি। আবার আপনার অল হ্যাঁ, ইন টাইটেল 10 15, আপনার হয়তো আপনার 200 আছে, 1ও আছে, 8ও আছে, এরকম অনেকগুলাই পেয়েছি, এখনো করি নাই, সাবমিট করি নাই, রেখে দিয়েছি। সাবমিট করেন, লাস্টের দিন করেন, সাবমিট এখনই করা লাগবে না। আপনাদের মন মাইন্ড কত কিছু চেঞ্জ হবে, আরেকজনেরটা দেখবেন দেখে আবার চেঞ্জ হবে, তারপরে একজন এক একটা মেল 3 বার 4 বার করে পাঠাবেন। তো আমি তো দেখা যায় যে ওরকম ভাবে আমি মেল গুলোতে মানে ওপেন করি, জাস্ট খালি অর্ডার নাম্বারটা কপি করি, জাস্ট অর্ডার নাম্বার, আমি নামটা আমি তেমন এত মনোযোগ দিয়ে দেখি না, যে চোখে পড়ে যায় যেটা যত সেটাই অর্ডার নাম্বার দিয়ে কপি করি। তখন তো দেখি তো এই অর্ডার নাম্বার দিয়ে তো আমি আবার এই নাম্বার দিয়ে দিয়েছি অলরেডি, দেখি সে আবার কয়বার করে যে দেয় এক একজন মেল সাবমিট করে। সবার লাস্টের দিন দেন, এত আগে দিতে হবে না, আগে দিলে আমি এক্সট্রা কোনো নাম্বার দিব এরকম না। আমি প্রথম জন্য যে এক্সামে আমি আপনার 2বার না 3বার মেল করেছিলাম, ওটা নাম্বার ভুল এটা করেছিলাম প্রথম অনেকেই, এক্সামে। শুধু আপনি আপনি করতেছেন এরকম না, প্রত্যেকটা এক্সামে অনেকেই মাল্টিপল টাইমস সাবমিট করে থাকে। বুঝতে পারি নাই, ওটা নাম্বারটা ভুলে গেছিল, সেকেন্ড টাইম ঠিক ছিল, ওটা প্রবলেম হয় নাই। সমস্যা নাই, আপনারা চিন্তা ভাবনা করেন করে লাস্ট দিন সাবমিট করলে হবে, ফ্রাইডেতে বিকালের দিকে সাবমিট করে দিতে থাকবেন। সমস্যা নাই, কারো যদি এর আগে কনফিডেন্টলি কমপ্লিট হয়ে যায় দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে। আর কোনো কোশ্চেন? আপাতত আর ক্লাস হচ্ছে না এখন। না, আপাতত আপনাদের তো ক্লাস হচ্ছে না, আজকে টপিক শেষ, আগামী ক্লাসে আমরা এটা দেখবো। আমাদের আর 3 4টা ক্লাস মতো লাগবে। হ্যাঁ, আর বেশি ক্লাস লাগবে না আশা করি, প্রবলেম সলভিং বাদে। সো টপিক বেশি একটা নেই, ওয়েব অ্যানালিটিক্সে আরো কিছু দেখবো, অ্যাডসটা তো দেখবোই, খুব এই গুরুত্বপূর্ণ একটা আমাদের টপিক, গুগল অ্যাডস। গুগল গুগল ট্যাগ ম্যানেজার আছে ম্যাম। হ্যাঁ, ট্যাগ ম্যানেজারটা দেখবো এটা, এন্ড হচ্ছে আছে রিমার্কেটিংটা আছে, রিমার্কেটিংটা ওয়েব এন্ড সোশ্যাল ফেসবুকের মিডিয়া। হ্যাঁ, ফেসবুকের রিমার্কেটিংটা হালকা দেখিয়েছিলাম মনে হয়, তারপরে আবার দেখবো ওয়েব অ্যান্ড সোশ্যালটা আবার দিচ্ছে। আচ্ছা, ফেসবুকেরটা দেখিয়েছিলাম মনে হয় আপনাদের যখন আমরা পিক্সেল সেট আপ করি, তারপরে এগুলো নিয়ে আবার আলোচনা করবো, সমস্যা নেই। তো এই 4টা মডিউল আছে, 4টা মডিউলের 5টা হয়তো বা 5 থেকে 6টা ক্লাস হতে পারে। ম্যাম, আমার ওয়েবসাইটটা একটু দেখা যাবে এখন? একটু কিছু প্রবলেম হচ্ছে ওখানে, যদি টাইম থাকে। কি প্রবলেম হচ্ছে বুঝিনি। প্রবলেম হচ্ছে আমার কিছু ইস্যুজ আসছে হেলথ, সাইট হেলথ নিয়ে, সেগুলো আমি বুঝতেছি না কিভাবে ফিক্স করব। আর প্লাগইনের মধ্যে 6 প্লাগইন ইয়া হয়ে আসছে আর কি, মার্ক হয়ে আসছে, সেটা বুঝতেছি না। আচ্ছা, শেয়ার দেন, খুব দ্রুত শেয়ার দিয়ে দেন, সময় বেশি নেই, আপনারটা দেখে আমরা শেষ করবো। ভেরি ফাস্ট শেয়ার করে ফেলেন আপনি।
ম্যাম দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আপনি দেখান। এই যে এখানে আর হচ্ছে সাইট হেল্প থেকে এই যে ক্রিটিক্যাল ইস্যুস। এগুলো হচ্ছে আপু আমাদের তো আসলে আমরা ওয়েব ডেভেলপমেন্টে তো আসলে আমরা এক্সপার্ট না, বা আমাদের ডেভেলপমেন্ট কোর্সও না। তো এখানে দেখা যায় যে আপনার ওই যে সেটিংসে বা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ফাংশনে আপনার কোনো মানে কোনো ভুল কোনো ইনস্ট্রাকশন দিলে এরকম হতে পারে। বাট এটার জন্য তো আপনার কাজ করতে প্রবলেম হচ্ছে, যেটা আমরা আপাতত সেটা সলভ করি। যে আপনার কাজ করতে ইস্যুস হচ্ছে বা এই জিনিসটা আমার সমস্যা দেখাচ্ছে, এটার জন্য আমি এরর ফেস করছি বা এই স্টেপটা আমি যেতে পারছি না, সেগুলো আমরা আপাতত দেখবো। কারণ এখানে আসলে আপনার ওভারঅল সাইটকে অডিট করতে হবে, যে আসলে এখানে আপনার ওই ডিটেলে ক্লিক করলে দেখা যাবে যে আসলে কি কি ইস্যুস গুলো। তো আপাতত এগুলো যদি আপনাকে প্রবলেম না করে সেক্ষেত্রে সমস্যা নেই এটা, ঠিক আছে। ম্যাম আমি আসলে যথাযথ সময়ের জন্য মানে আমার সাইটটাকে এখনো সেট আপ ভালোভাবে করতে পারিনি, মানে সাজাতে পারিনি আর কি। এটা আস্তে করেন, আস্তে 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 করেন, সমস্যা নেই। আর আপনার এই ইয়াতে কি দেখাচ্ছে, ওই যে কি বলে প্লাগইনে কি দেখাচ্ছে আপডেট দেখি। প্লাগ ইন হচ্ছে এটা 6 প্লাগ ইন এটা দেখাচ্ছে। আপডেট, হ্যাঁ দেখি, মানে এখানে কি ইস্যু দেখাচ্ছে, প্লাগইনটাতে যান না গেলে বুঝবো কিভাবে। এটা তো আপডেট। নিচে আসেন, নিচে দেখেন প্লাগইনে আপডেট গুলো নিচে দেখাবে, এই যে এগুলো আপডেট করে দেন। এগুলা হ্যাঁ, ওই যে নিচ সাইডে দেখেন আপডেট বাটন আছে, এই আপডেটে ক্লিক করেন। আপনার এই এখানে আপডেট জনিত ইস্যুই কিন্তু দেখাচ্ছে ক্রিটিক্যাল ইস্যুতে, ঠিক আছে। এগুলো অ্যাপগুলো আপডেট করে দেন, দেখেন ওইটা ফিক্সও হয়ে যেতে পারে, ঠিক আছে। আর জি এছাড়া যদি আরো এডিশনালি থাকে, দেখেন সবগুলো অ্যাপ হচ্ছে আপডেট ফেইল্ডে আছে, সবগুলো আপডেট করে দেন। আপডেট নাও দিয়ে আর একটা রিফ্রেশ দেন, দেখেন তো সাইটের ইস্যুটা চলে যেতে পারে। বাট ম্যাম ওটা আমারও আমারও এরকম আপডেট চাচ্ছিল, আমি কিন্তু কোনো কিছু করি নাই। আপডেট করে দেবো ম্যাম আপডেট তাহলে করতে সবগুলা? হবে, অবশ্যই আপডেট করা লাগবে, নাহলে আপনার ওই প্লাগইন গুলো ঠিকঠাক পারফর্ম করবে না। দেখবেন যে আপনার র্যাঙ্ক ম্যাথের একটা আপডেট দিয়েছেন, আপনার স্কোর বাড়ছে না, ওখানেই থেমে আসছে। হ্যাঁ, এরকম ঝামেলা করে, আপডেট না দিলে আপনার ওই ইয়াগুলো পারফর্ম করতে পারেন। আরেকটা আছে র্যাঙ্ক ম্যাথ এসইও, দুটো গুগল সাইট কিট আর নিচেটা। হ্যাঁ, সবগুলো ইনস্টল করেছে আপু, প্র্যাকটিস করেছে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আপনি এটা আপডেটিংটা শেষ হলে ওই ড্যাশবোর্ডে যে এখন রিফ্রেশ দিয়ে দেখেন তো, ওই যে একটা যে ইস্যু দেখাচ্ছিল, এটা বলতেছিল যে ব্যাক এন্ডে আপনাকে আপডেট নিতে পারছে না, এরকম দেখাচ্ছিল। এখানে ইস্যুটা তো নাই, চলে গেছে তো দেখেন, আপনার বাম পাশে কিন্তু দেখাচ্ছিল ইস্যুটা এখন কিন্তু। সাইটটা আচ্ছা, সেটিংসে যেয়ে বের করেন, এই যে এই ইস্যুটা রয়ে ব্যাকগ্রাউন্ড গেছে। আপডেটস আর নট ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড, এটাই বলছে যে আপনার ব্যাকগ্রাউন্ডে আপডেটটা কাজ করছে না যেরকম তারা এক্সপেক্ট করেছিল। তো এখানে আপনি ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনাকে দেখাবে কোন প্লাগইনটা এখনো আপডেট হয়নি, ঠিক আছে। ফেল জি করেছে, এখান থেকে আমরা কিছু করতে পারবো না। আপনি প্লাগইনসে যে দেখেন লাস্টেরটা লোডিং এ ছিল, ওইটা ফিল আপ হয়েছে কিনা, আশা করি এটা ঠিক হয়ে যাবে। এটার জন্য আপনার কোনো কাজ করতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। জি তো ম্যাম। আমাদের কাজ করতে কোনো আশা করি কোনো সমস্যা হবে না। সবগুলা চেক করবেন যেন আমাদের প্লাগইন গুলো আপডেট থাকে, তাহলেই হবে। তারা বলতেছে এটা তার আপডেট পাচ্ছে না, ফিক্স হয়ে যেতেও পারে এখন, ঠিক আছে। জি ম্যাম। ওকে, ম্যাম একটা ঠিক আছে। ইনফরমেশন ছিল, জানার ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমাদের কোর্স ক্লাস শেষের পরে মার্কেট প্লেস নিয়ে তো ক্লাস তো দেরি হবে, প্রায় 15-20 দিন বা 1 মাস এটা এরকমও শিওর লাগতে না পারে। ভাইয়া, এতদিন নাও হতে পারে, 1 মাস যে আপনার মনে হচ্ছে এরকম নাও হতে পারে, আপনার তো বা যদি 1 মাস হয়, তাহলে ম্যাম যদি হওয়ার ধরেন কোনো পসিবিলিটি কম। কোনো ওয়েব ডেভেলপার আছে, ধরেন আমার এক বড় ভাই খুব কাছের পরিচিত, উনি যথেষ্ট ভালো, মানে অনেক ভালো কাজ করে এবং মানে ওনার কাজ করে আর কি। তো ওনার কাছ থেকে আমি মার্কেট প্লেসটা শিখতে যাচ্ছি আর কি, একদম মানে লাইভ লাইভ না, হ্যাঁ, আরো আহ, ভালো। আপনার অফলাইনে, অনলাইনে। এটা তো মানে আপনার ক্যাটাগরিটা আলাদা হলে তো কোনো প্রবলেম হবে না। ক্যাটাগরি আলাদা মানে? মানে উনি তো ওয়েব ডেভেলপার, এই জন্য বলতেছি তো কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন আমার মতে ওয়েব ডেভেলপারের থেকে আপনার বেশি ভালো এসইও, রাইটিং, এগুলোতে নলেজ আছে, ঠিক আছে। দেখেন
কারণ এখানে আমরা যে এসইও এর কাজগুলো করেছি ওয়েবসাইটে কন্টেন্টে, আপনার গিগের ক্ষেত্রেও কিন্তু ওগুলো অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তো জি। দেখা যাবে যে হয়তোবা তাদের সেকশন থেকে অনেক দেখা যায় যে অনেক ডেভেলপার, অনেক হচ্ছে ডিজাইনার, তারা এসইও অপটিমাইজ গিগ করিয়ে নেয় অনেক, দেখা যায় মার্কেটারদের কাছ থেকে, হ্যাঁ। তো ওখান থেকে বাট যেহেতু কাজ করছেন না, আপনি অনেক ইনফরমেশন পাবেন। এবং আমি জাস্ট খালি আমি জাস্ট একটাতে আপনাদের আবদ্ধ থাকতে আমি না করছি, আপনাদেরকে আমি বলছি যে আপনারা এখন থেকে স্টাডি করেন, যে আপনি ইউটিউব থেকে শুরু করেন। ইউটিউব থেকে আপনার যত ধরনের টিউটোরিয়াল আছে ফাইবার রিলেটেড সেটা শুরু করেন। তারপরে যারা কাজ করছে, যেমন আপনার বড় ভাই একজন কাজ করছে, তার কাছ থেকে সাজেশন নিলেন। বাট ওইটা নিয়েই আপনি জাস্ট ওই 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 সাজেশন দিয়ে আপনি স্টার্ট করবেন। আপনি আরো ওখানে ইনক্লুড করবেন নিজে থেকে। যেমন আপনাদের যে মার্কেট প্লেসে ক্লাসগুলো হবে, এখান থেকে কিছু ইনফরমেশন ইনক্লুড করবেন আপনার ওই রিসার্চ থেকে, তারপরে গুগল থেকে, ইউটিউব থেকে, এই সব কিছু কম্বিনেশনে দেন মার্কেট প্লেসে যাবেন, সবকিছু যেটা হ্যাঁ, ওই একসাথে যে কালেক্ট করা হবে। মাঝে মধ্যে বলে না যে কেউ ভুল করলে অনেক প্রবলেম হতে পারে, এখন ব্যান ব্যান হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, মানে এই জন্য এই এই জন্যই জি, এই এই জন্য বললাম যে একজনের ডিরেকশনে আপনি স্টার্ট করবেন না, আপনি তার ডেটা গুলো কালেক্ট করেন, সে আপনাকে যা বলে সেভাবে আপনি সবকিছু রেডি করেন। তারপরে এগুলো ঠিকঠাক আছে কিনা তার জন্য আবার আপনি একটু ইউটিউব সার্চ করবেন, রিসার্চ করবেন, গুগল করবেন। তারপরে মার্কেট প্লেসে ক্লাস হবে, সেখানে ট্রেনার থেকে আর যখন এগুলো আপনারা, আমি তো বললাম যে আপনারা এখনই রিসার্চ শুরু করে দেন এগুলো নিয়ে। দেন যখন ওই যে মার্কেট প্লেসে ট্রেনার যখন থাকবে, তখন তো বললাম যে একটা কি দুটো ক্লাস আপনাকে যে অনেক A to Z দেখাবে তা না, বাট আপনাকে মার্কেট প্লেসে নামার মতন একটা পজিশন করে দেবে, ঠিক আছে? আশা করি আহ, বুঝতে সেই পারছি। পজিশনটা দেখা যাবে যে আপনি অনেক কিছু তখন আপনার জন্য মনে হয় ওইটা সেটা তো আমি জানি পারি, তখন আপনি একটু অ্যাডভান্স কিছু জেনে নিতে পারবেন। ঠিক আছে, আপনার জন্য হেল্প হবে, এখন থেকে স্টাডি করেন, আশেপাশে সকল ভাবে হেল্প নেন, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। ওকে, তো আজকে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।